আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা লাইভ সেমিনারে যুক্ত হয়ে গেলাম। আমাদের ইএনজি লার্নিং এর পেজে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে আমরা এমন একটা যেন ব্যাচ বা একটা কোর্স চালু করি যেখানে প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নেওয়া যায়। তো সেই ব্যাচ বা সেই কোর্স চালুর প্রসঙ্গে পরে আসা যাবে। তার আগে আমরা জেনে নেই আপনার টার্গেট যদি হয় ব্যাংক কিংবা বিসিএস, প্রিলি কিংবা রিটেন প্রস্তুতির জন্য আপনি ইংলিশ প্রিপারেশন কিভাবে নেবেন সেটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো সবাই যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হবেন, প্রত্যেকের কাছে একটা প্রত্যাশা থাকবে আমাদের আজকে লাইভটি একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায়। আপনারা দেখে যদি উপকৃত হতে পারেন, অন্যরাও দেখে উপকৃত হবে। আর ভালো কিছু শেয়ার করলে তো ক্ষতি নেই, ভালো কিছুই তো না। আজ আলোচনা করব তো যা সেগুলো তো আপনাদের পরীক্ষায় কাজে লাগবে, প্রস্তুতি নিতে কাজে লাগবে। আমাদের সাথে কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আপনাদের সাথে অনেকদিন পর লাইভে আসা হলো, জিজ্ঞেস করা হয় না কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু জানতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন। মাহফুজ আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ক্লাস উপভোগ করি। থ্যাংক ইউ মাহফুজ আহমেদ। অন্যরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানতে চাই। সবসময় তো শুধু ভিডিও কন্টেন্ট দেখেন, লাইভে খুব একটা আসা হয় না, তো যার কারণে আজ মনে হলো যে লাইভ আড্ডা হবে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা আমাদের কোর্সে যুক্ত আছেন এমন কারা আছেন? আশিক বিশ্বাস ঋষি মিরপুর থেকে আছেন, চমৎকার। কে কোথা থেকে আছেন একটু জানতে চাই। কুড়িগ্রাম থেকে আছেন একজন, কাজল নেচার আহমেদ আছেন ঢাকা থেকে, চমৎকার। ওকে, সবার সাথে আরো কথা হবে, আড্ডা হবে। আমরা একটু প্রথমেই আজকে আলোচনা করব কি সেই বিষয়টা একটু জেনে আসি। হ্যাঁ, ওকে, ঢাকা থেকে যুক্ত আছেন অনেকে। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের আজকে লাইভটা আপনারা শেয়ার দিবেন আপনাদের টাইম লাইনে। হ্যাঁ, আমাদের ভিডিও কন্টেন্ট গুলো আপনাদেরকে না বললেও শেয়ার দেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আজকের লাইভ আড্ডাটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এখানে এই এই লাইভটা একটা স্টুডেন্ট যদি দেখে, মোটামুটি সে ব্যাংকিং বা বিসিএস প্রিলি রিটেন ইংলিশ প্রিপারেশন কেমন ভাবে নিতে পারবে একটা চমৎকার ধারণা কিন্তু তার হবে। সুতরাং প্রত্যাশা থাকবে এটা আমরা সবাই শেয়ার দিয়ে দিব। লিজা রাহা নেত্রকোনা থেকে আছেন, আলহামদুলিল্লাহ। দিনাজপুর থেকে আছে শাহিনুর রহমান শাহিন, আমি লাইভে যুক্ত হয়ে গেছি যার কারণে আজকে ক্লাসটা নিতে পারি নাই। শাহিন, আশা করি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। হ্যাঁ, সো আবারও আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব আজ আপনার টার্গেট যদি হয় বিসিএস কিংবা ব্যাংক ইংলিশ প্রিপারেশন, বিসিএস কিংবা ব্যাংকের পরীক্ষায় ইংরেজি প্রস্তুতি কিভাবে নিব, তাও আবার যদি আমি চাই যে প্রিলি রিটেন প্রিপারেশন আমি আগে থেকেই নিব, আসলে তাই করা উচিত।
অনেকের ধারণা যে আমি আগে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হই, তারপর রিটার্ন পরীক্ষায় প্রিপারেশন নিব। আমার কাছে মনে হয় একটা ভুল ধারণা। বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তো এই সুযোগই নাই, কারণ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই রিটার্ন পরীক্ষা কিন্তু হয়ে যায়। সুতরাং আপনি প্রিলি উত্তীর্ণ হওয়ার পর রিটার্ন প্রিপারেশন নেবেন, এই সুযোগ আসলে খুবই কম। আর বিসিএস এর ক্ষেত্রে একই রকম হিসাব। এজন্য আমি বলবো যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা সবসময় অন্যান্য সাবজেক্ট যেমনই করুক না কেন, ইংলিশের ক্ষেত্রে প্রিলি রিটেন প্রিপারেশন কিন্তু আগে থেকেই নেয়, একসাথেই নেওয়া উচিত। তো বন্ধুরা, আজ আমরা দেখব বিসিএস কিংবা ব্যাংক জব ইংলিশ প্রিপারেশন প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নিব যেভাবে। সুতরাং আমরা দেখে আসি আমাদের আজকের আলোচনার বিষয়টা কি। আজকের সেমিনারে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো আমরা কিভাবে প্রস্তুতি নিব। গ্রামারের রুলস পড়ি মনে থাকে না, উপায় কি, সমাধান কি জানবো আমরা। ভোকাবুলারি বিশাল বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার যা পড়ি সব ভুলে যাই, মনে রাখার উপায় কি, কোনগুলো পড়লে কমন পাবো, সেটা নিয়ে কথা হবে। ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইংলিশ লিটারেচারের জন্য কোন কোন কবি সাহিত্যিকগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 15তে 10-12 পাওয়া যাবে সহজে, সেটা নিয়ে কথা হবে আজকে আলোচনায়। আরো আলোচনা করব ফোকাস রাইটিং এ কেমনে ফোকাস করব, মানে ফোকাস রাইটিং এর উপর গুরুত্ব দিব কিভাবে, কিভাবে ফোকাস রাইটিং নিয়ে আমি যদি পড়াশোনা করি তাহলে পরীক্ষায় আমি নির্দিষ্ট টপিককে ফোকাস করে রাইটিং লিখতে পারবো। লেখার ধরনটা কেমন হবে, ফ্রেমটা কেমন হবে, কোন টপিকগুলো আসন্ন লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং হিসেবে আলোচনা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিল আমরা ইমপ্রুভ করব কিভাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের আলোচনাটি 5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য নয়, একটি পূর্ণাঙ্গ ক্লাস। আগেই বলে নেই, যাদের চিন্তা ভাবনা 2 মিনিট বা 3 মিনিটের কোনো ভিডিও দেখে আমি ইংলিশ শিখে উদ্ধার করে দিব, তাদের জন্য আজকের এই লাইভ সেশনটি না বা আজকের এই ভিডিওটি না। যারা মনে করেন সত্যিকার অর্থে যে নবম গ্রেড, দশম গ্রেড কিংবা ভালো একটা গ্রেডের জব পাওয়ার জন্য, বিসিএস কিংবা ব্যাংকের মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সত্যিকার অর্থে ভালোভাবে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, যারা এটা বিশ্বাস করেন, আমার ধারণা তারা পুরো সময় জুড়েই আমার সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা একটা করে। ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, ইংলিশ লিটারেচার, ফোকাস রাইটিং, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, এবং তার সাথে থাকবে সবার একটা প্রত্যাশা, সবার একটা স্বপ্ন, আমি যেন ইংলিশ নিউজ পেপার বাংলার মতো করে পড়তে পারি, নিউজ পেপার পড়ে যেন আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। সেই নিউজ পেপার আমি পড়বো কিভাবে, কিভাবে পড়লে আমার কাজে আসবে, সবকিছু নিয়ে কথা থাকবে আজকের এই লাইভ সেশনে। সবার কাছে একটাই প্রত্যাশা, একটু প্লিজ শেয়ার বাটনে গিয়ে লাইভটা শেয়ার করে দিয়ে দিবেন। হ্যাঁ, প্রত্যেকের কাছে পৌঁছে যাক। অনেক ছেলেমেয়েরা আছে যারা কোচিং ছাড়াই, কারো কাছে প্রাইভেট না পড়েই অন্তত আজকের এই গাইডলাইনটি দেখে বুঝে বাসায় প্রিপারেশন নিতে পারবে। এরকম লাখ লাখ স্টুডেন্ট আছে আমাদের দেশে যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কোচিং কিংবা কারো কাছে প্রাইভেটে পড়ার সুযোগ নেই। তাদের জন্য আমরা সুযোগ করে দিব, লাইভটা শেয়ার করে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা প্রথমে দেখে নেই ইংলিশ গ্রামারের জন্য আসলে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কিভাবে পড়া উচিত। টার্গেট যখন বিসিএস বা ব্যাংক ইংরেজি প্রস্তুতি আমরা নিব যেভাবে, ইংলিশ গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আমি বলি, আপনাকে প্রথমে জোর দিতে হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। খেয়াল করেন, পার্টস অফ স্পিচ ভাই জানার শেষ নাই। আপনি যদি শুধু নাউনের কথা বলেন, শুধু নাউন নিয়ে অনেক কিছু আছে। নাউনের আইডেন্টিফিকেশন, নাউনের ক্লাসিফিকেশন, নাউনের ট্রান্সফরমেশন, নাউন নিয়ে কারেকশন, কনফিউজিং নাউন, কত কিছু আছে নাউনের। আমি এগুলো বলতেছি না, আমি চাচ্ছি আপনি যেন একটা সেন্টেন্স থেকে যে কোনো ওয়ার্ড দেখে বলতে পারেন কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটি কনজাংশন এবং কোনটি ইন্টারজেকশন, এটা যেন আপনি দেখে বলতে পারেন। যার কারণে আপনাকে শিখতে হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। যখন আপনি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন শিখবেন, এর সাথে রিলেট করে আপনি ফ্রেজ ক্লোজও শিখতে পারবেন। আপনি যদি নাউন চিনতে পারেন, আপনি নাউন ফ্রেজও চিনবেন, আপনি নাউন ক্লোজও চিনবেন। এটাই সহজ বিষয়। এটা সহজ একটা বিষয় বলি, ধরেন আমি আপনাকে একটা জিনিস বলে রাখলাম যে একটা বাক্যের ভার্বের পূর্বে সাবজেক্টের স্থানে, ভার্বের পরে অবজেক্টের স্থানে, এই দুইটা জায়গায় যদি কেউ বসে সে নাউনের কাজ করে। খেয়াল করেন, আপনি জেনে গেলেন যে সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে যে বসে সে নাউন বা প্রোনাউনের কাজ করে। এইটুকু জানলে আপনি নাউন ফ্রেজ, নাউন ক্লোজ সবই বুঝতে পারবেন ভাই। তার প্রমাণ দেখেন। সে আমি একটা বাক্য যদি এখানে বলি, আমি একটা বাক্য লিখবো এখানে, খেয়াল করবেন সবাই। বাক্যটা হচ্ছে এরকম,
তাহলে লেখা হলো যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে যে একজন সৎ লোক, ইজ নোন টু মি, সেটা আমার জানা আছে বা আমি জানি। তো এইখানে আন্ডারলাইনটা করা হলো। আপনি নির্দ্বিধায় বুঝবেন এটার নাম নাউন ক্লোজ। কেন? কারণ আপনার জানা আছে যে ইজ হলো এখানে ভার্ব। তো ইজ যদি ভার্ব হয়, ভার্বের সামনে কি হয়? সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গা মানে কি? নাউনের জায়গা। আর যেখানে নাউন বসে সেখানে কোনো ফ্রেজ বসলে তার নাম নাউন ফ্রেজ, সেখানে কোনো ক্লোজও বসলে তার নাম হবে কি? নাউন ক্লোজ। যেহেতু এটা একটা ক্লোজ, তার মানে এর নাম হবে নাউন ক্লোজ। সুতরাং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বুঝলে আপনি পাশাপাশি ফ্রেজ ক্লোজও চিনে যাবেন। এর জন্য আলাদা করে পড়ালেখা করার কিছু নাই, এটা পড়বো। এরপরে ডিটারমিনার একটা চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু আমরা দেখব যে ব্যাংক বিসিএস এর মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ডিটারমিনার সবগুলো আসে না। ট্র্যাডিশনালি আমরা দেখব যেগুলো আসে, ফিউ নিয়ে যে ডিটারমিনার গুলো আছে, ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার এর ব্যবহার, লিটল নিয়ে লিটল, আ লিটল, দা লিটল, ভেরি লিটল এর ব্যবহার, মেনি, মাচের ব্যবহার, আ নাম্বার অফ, দা নাম্বার অফ এর ব্যবহার, আ মেনি, মেনি এর ব্যবহার, এই ডিটারমিনার কয়টার ব্যবহার আপনাকে ভালো করে শিখতে হবে। এবার আসেন প্রোনাউনের ব্যবহার, বিশেষ করে পার্সোনাল প্রোনাউনগুলোর ব্যবহার। যেমন বাক্যের কোথায় আই বসে, কোথায় মি বসে, কোথায় মাই বসে, কোথায় মাইন বসে, কোথায় মাইসেলফ বসে, এই ব্যবহারগুলো শিখতে হবে। পাশাপাশি অন্যান্য যেমন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারও শিখতে হবে। এবার আসেন জেরান পার্টিসিপল থেকে প্রশ্ন প্রায় থাকে, কোনটা জেরান কোনটা পার্টিসিপল। হ্যাঁ, জেরান পার্টিসিপল কজিটিভ ভার্ব গুরুত্ব দিয়ে দেখব। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু অনেক আছে, কিন্তু আমি বলবো আপনারা যেটা করবেন বিগত বছরের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো শুধু পড়বেন। বাট বিগত বছরের প্রশ্ন মানে কোন পরীক্ষার প্রশ্ন, তাই না? আমি আপনাদেরকে এর জন্য 4টা সোর্সের কথা বলবো। একটা হলো বিসিএস, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিগত বছর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো আসছে সেগুলো পড়বেন। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ আইবিএ কিংবা বিআইবিএম কিংবা এফবিএস, এরা যে পরীক্ষাগুলো নিয়েছে ব্যাংকের, সেই পরীক্ষাগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেগুলো এসেছে সেগুলো যদি পড়তে পারেন, আমার বিশ্বাস আপনি প্রাইমারি, নিবন্ধন কিংবা বিসিএস, ব্যাংক যেখানেই পরীক্ষা দেন না কেন, আশা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আপনার কমন পাওয়ার কথা, ইনশাল্লাহ পাবেন। তো এভাবে বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। এটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা পার্ট। এরপরে আসেন আরো কি পড়বো? সিকোয়েন্স অফ টেন্স এন্ড কন্ডিশনালস। ভাইরে ভাই, এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষায় টেন্স কন্ডিশনালস থেকে প্রশ্ন আসে না। তোমরা আমারে বলতে পারবে না এমন একটা পরীক্ষার কথা যে পরীক্ষায় টেন্স কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে না। প্রতিটা পরীক্ষায় টেন্স কন্ডিশনাল থেকে কিন্তু প্রশ্ন আসেই। সুতরাং 4টা কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল আর টেন্সের কিছু ধারাবাহিক ব্যবহার, এইটুকু শিখলেই তোমার নিশ্চিত এখান থেকে 1-2 নাম্বার কমন। ব্যাংকে তো থাকেই। এবার আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বিশেষ করে ব্যাংকের পিন পয়েন্ট এরর কিংবা বিসিএস পরীক্ষায় সেন্টেন্স কারেকশন, অন্যান্য পরীক্ষায় সেন্টেন্স কারেকশন, এগুলো সলভ করার জন্য ভাই তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে। এবার আসি ভয়েস চেঞ্জিং। এটা এমন একটা টপিক, এটা হচ্ছে মানে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে। ব্যাংকের কথা যদি বলি, ব্যাংকে ভয়েস চেঞ্জিং থেকে কম পক্ষে একটা প্রশ্ন থাকবেই, বিসিএস এ থাকে, অন্যান্য পরীক্ষায় থাকে, প্রাইমারিতে তো থাকবেই মাস্ট। তাহলে ভয়েস চেঞ্জিং থেকে শুধু একটা না, গত একটা আরসির পরীক্ষা হলো ব্যাংকের, ভয়েস থেকে 5টা প্রশ্ন আসছে। সো এটা একটা কমন টপিক, প্রশ্ন হবেই। আচ্ছা, এরপর আসলে ন্যারেশন থেকে প্রশ্ন হয়, আর হচ্ছে পিন পয়েন্ট এরর এবং সেন্টেন্স কারেকশন। এখন প্রশ্ন হলো পিন পয়েন্ট এরর তো অনেক কোশ্চেন, প্র্যাকটিস করবো কই থেকে? আপনাদের কাছে ক্লিপস টোফেলের মনে একটা বই থাকার কথা, যাদের কাছে নাই নিতে পারেন, পুরান বই হলো চলবে। ক্লিপস টোফেলের মিনি টেস্টে যাবেন, গিয়ে দেখবেন ওখানে পিন পয়েন্ট এর উপর অনেক কোশ্চেন আছে প্র্যাকটিস করার মতো। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে কপাল ভালো হলে কমনও পেয়ে যেতে পারেন। তাহলে আমি বলবো আপনার টার্গেট যদি হয় ব্যাংক কিংবা বিসিএস প্রিলি, তাহলে গ্রামারের জন্য এই স্লাইড আর এই স্লাইডে যা আছে এইটুকু পড়লে আশা করা যায় গ্রামারে আপনি অধিকাংশ প্রশ্নের উত্তর সঠিক করতে পারবেন ইনশাআল্লাহ। গ্রামারের জন্য এগুলো পড়বেন। আসুন জেনে নেই আমাদের গ্রামারের পরে আমরা জানবো কি ভোকাবুলারি, তারপর ইংলিশ লিটারেচার, এরপর ফ্রি হ্যান্ড রাইটিং, এরপর ফোকাস রাইটিং। আজকের পর্বে সবকিছু নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, সবকিছু। কারা কারা পুরো সময় জুড়ে এই আলোচনায় আছেন একটু হাত উঠান। হ্যাঁ, কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা হবে। কারা কারা আছেন পুরো সময় জুড়ে আলোচনায় থাকবেন এমন কারা কারা আছেন আমাকে জানাবেন একটু। হ্যাঁ,
দেখি আমি জানতে চাই কাদের ধৈর্য আছে এই 1.5 ঘন্টা জুড়ে পুরো আলোচনা চলবে এবং মনোযোগ দিয়ে শুনতে থাকবেন, খাতায় নোট করতে থাকবেন। এরকম কারা কারা আছেন জানাবেন আমাকে দেখি। এরকম সত্যিকার পরীক্ষার্থী কারা কারা আছে আমাদের সাথে? অনেকেই যুক্ত আছে, অনেকেই কমেন্টে জানিয়েছে যে তারা ইনশাল্লাহ আছে। ওকে, এইবার চলেন আমি যেটা বলেছিলাম যে ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে, শাহিনুর আছে আমাদের সাথে, ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে টপিকটা থেকে, প্রতিবারই থাকে, সেটা হলো ভয়েস চেঞ্জিং। কোনো মিস নাই, বুলেট মিস হবে, এই টপিক থেকে কোনো প্রশ্ন মিস হবে না। আমি একটা কৌশল আপনাদেরকে শেখাবো, ভয়েস, ন্যারেশন এবং পার্টস অফ স্পিচ মিলে। প্রথমে ভয়েসে যাই। কৌশলটা হচ্ছে আপনি শুধু বি ভার্বের ব্যবহার শিখেই ভয়েসের যে কোনো কোশ্চেন সলভ করতে পারবেন, শুধু বি ভার্বের ব্যবহার শিখেই। এটা একটা ম্যাজিক মেথড বলা যেতে পারে, যে আমরা শুধু বি ভার্বের ব্যবহার দিয়েই ভয়েসের যে কোনো কোশ্চেন আমরা সমাধান করতে পারি। সেই বি ভার্বের ব্যবহারগুলো কি কি আমরা একটু দেখে নেই। শোনেন, আপনাকে যে বাক্যটা প্যাসিভ ভয়েস করতে বলা হবে, যেমন ধরেন লেখা হলো যে হি, একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা, সে লেখা হয়েছে হি রিডস আ বুক। খেয়াল করেন, সে একটা বই পড়ে। এটা কোন টেন্সে আছে ভাই? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্যাসিভ ভয়েস করার জন্য, অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য বাক্যের প্রথমে একটা অবজেক্ট লাগে, কিন্তু হ্যাঁ, অবজেক্টটা আসে, তারপর একটা বি ভার্ব লাগে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। তাহলে প্যাসিভ হওয়ার জন্য জরুরি উপাদান হচ্ছে এই তিনটা: অবজেক্ট, বি ভার্ব, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। আর অ্যাক্টিভ মানে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর যে কোনো টেন্সে ভার্ব থাকতে পারে, তারপর অবজেক্ট থাকতে পারে। এই তো, তার মানে আপনার প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, তারপর বি ভার্ব লাগবে। এখন এই বি ভার্বটা ডিপেন্ড করবে আপনি যে বাক্যটাকে প্যাসিভ করবেন সে কোন টেন্সে আছে তার উপর। হি রিডস আ বুক, খেয়াল করেন এখানে রিডস কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব হিসেবে লাগবে কি? অ্যামিজার। কি লাগবে? অ্যামিজার। তার মানে আপনি যখন অবজেক্টকে নিয়ে আসবেন আ বুক, তারপরে আপনার বি ভার্ব হিসেবে এখানে ইজ হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রিড, তারপর বাই, তারপর হিম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব লাগবে অ্যামিজার। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব লাগবে কি? ওয়াজ ওয়্যার। যদি এখানে ভার্বটা রিডস না হয়ে রিড হইতো, তাহলে আমরা বুঝতাম যে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সের জন্য বি ভার্ব লাগবে ওয়াজ অথবা ওয়্যার। এরপর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং লাগবে, ডট 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 বিং। তার মানে কি? মানে হলো প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকবে, আপনি শুধু তার সাথে বিং যোগ করে দিবেন। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং যুক্ত হবে, হ্যাঁ। আর যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে বিন লাগবে। আর যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উডের মতো কোনো মডাল ভার্ব থাকে, তাহলে মডালের সাথে বি লাগবে। জাস্ট এই চারটুকু শিখবেন। কি বলেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য অ্যামিজার, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য হবে বিং, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য হবে বিন, আর মডাল ভার্বের ক্ষেত্রে মডালের সাথে বি যুক্ত হবে। পলাশ কুমার লিখেছে আপনার প্রিলি কোর্সে যুক্ত আছি, উপকৃত হচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আসি থাকবো, মাহফুজ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো বাক্যকে প্যাসিভ করতে গেলে আমরা বি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য নিব অ্যামিজার, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য নিব ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসে নিব বিং, যে কোনো পারফেক্টে নিব বিন, আর মডাল ভার্ব থাকলে মডালের সাথে বি যুক্ত হবে। শুধু এই সূত্রটুকু দিয়ে এবার একটা খেলা জমে যাবে। দেখি আপনারা এই খেলায় কারা কারা বিজয়ী হন। আমরা সমাধান করব এখন ব্যাংকে বিগত বছরে ভয়েস চেঞ্জিং এর যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা সমাধান করব কোনো রুল ছাড়াই, শুধু বি ভার্বের ব্যবহার দিয়ে। চলুন দেখে আসি। প্রথমে একটা প্রশ্ন আছে, আমি একটা কৌশল আপনাদেরকে আগে শিখাই দেই, সেই কৌশলটার আলোকে আপনারা পরের উত্তরগুলো করে ফেলবেন। Since the voice who taught her such things, এটা দেখেন 2021 সাল ভিত্তিক কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার জেনারেলের কোশ্চেন 2024 যেটা পরীক্ষা হয়েছে, এক্সামটা হয়েছে 8/3/2024। হু টট হার সাচ থিংস, এটা আমি প্যাসিভ করব। আপনারা ভাবছেন কি হু থাকলে বাই হুম? আমি এগুলো ভাবি নাই। আমি ভাবছি আগে যে এখানে ভার্বটা কোন টেন্সে আছে, টট কোন টেন্সে আছে? পাস্ট। তার মানে আর যাই হোক, প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার লাগবে, কারণ পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়্যার লাগবে। এখন দেখেন বি নাম্বার অপশনে ওয়াজ আছে, সি নাম্বার অপশনে ওয়াজ আছে, ডি নাম্বার অপশনে ওয়াজ আছে। আচ্ছা ওকে, এবার খেয়াল করেন
অপশন এ তে কি আছে, হুম ওয়াজ শি টট সাচ থিংস বাই। বি তে আছে শি ওয়াজ টট সাচ থিংস বাই হু। আমরা এইটুকু বুঝতে পারছি বাই এর পরে অবজেক্টিভ প্রোনাউন হবে, তার মানে হুম হবে, হু হবে না, সো এটা বাদ। আচ্ছা, সি নাম্বারটা আমরা বাদ দিব কেন? কারণ এটা একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের আগে থাকার কথা। প্রশ্নবোধক বাক্যের অক্সিলারি ভার্বটা থাকবে সাবজেক্টের আগে, সেটা কিন্তু নাই, যার কারণে সি নাম্বারও বাদ গেল। বাকি রইল কি এ আর ডি। এই দুটার মধ্যে দুইটাই আসলে সঠিক, দুইটাই নেওয়ার মতো, কিন্তু এ নাম্বারটা ভুল হয়েছে। কেন? কারণ হলো ওয়াজ হলো একটা ভার্ব। ভার্বের সামনে যখন কেউ বসবে সে সাবজেক্ট মুডে বসবে, তার মানে এখানে হুম না হয় কি হওয়ার কথা ছিল বলেন, হু। যদি এখানে হু হতো তাহলে বাইকে শেষে রেখেও এটা পেসিভ হতো। তার মানে আমার সঠিক উত্তর কোনটা হলো ডি নাম্বার অপশন। মানে শুধু একগাদা রুলস জানলে হবে না, আপনাকে একটু কৌশল প্রয়োগ করতে হবে। যেমন ধরেন এই যে এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের অক্সিলারি ভার্ব যে সাবজেক্টের আগে বসে, এটা জানার জন্য আপনাকে তো ভয়েসের রুলস মুখস্থ থাকার দরকার নেই। এরপর আসেন ওয়াজ, এখানে ভার্ব। ওয়াজ যদি ভার্ব হয়, ভার্বের সামনে যে বসবে সে হবে সাবজেক্ট, কিন্তু হুম তো অবজেক্ট, এর সাবজেক্ট তো হু হওয়ার কথা ছিল, তাই এই বাক্যটা ভুল। এটা বোঝার জন্য তো আপনাকে ভয়েসের রুলস মুখস্থ করার কিছু নেই। তার মানে আমার সঠিক উত্তরটা হলো ডি নাম্বার অপশন। পরের কোশ্চেনে আসেন। পরের কোশ্চেনে কি আছে যে উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ। খেয়াল করেন, উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ। এইখানে যে বাক্যটা আছে উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ, এখানে আপনি খেয়াল করেন যে এখানে আছে হোপ, কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট টেন্স। এটা আছে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সের জন্য বি ভার্ব হিসেবে নিশ্চয় এম ইজ আর লাগবে, আর হোপের পাস্ট পার্টিসিপল কি হবে? হোপড হবে। দেখেন এখানে ইজ আছে বাট হোপড নাই, তাহলে এটা ভুল। আচ্ছা, এইখানে ইজ আছে, হোপড আছে, এইখানে ইজ আছে, হোপড আছে। আমাদের সঠিক উত্তরটা হলো সি নাম্বার অপশন। প্রশ্ন হলো এগুলো হবে না কেন? উত্তর হচ্ছে এখানে দুইটা ক্লোজ, একটা হলো উই হোপ আর একটা হলো উই শ্যাল উইন দ্য ম্যাচ। তাহলে ক্লোজ যেহেতু দুইটা আছে, আমার প্যাসিভও হবে দুইবারই। দ্বিতীয়তে কি আছে? শ্যাল। তো আপনারা জানেন শ্যাল বা উইল থাকা মানে সাথে বি যুক্ত হবে, তার মানে আমার উইল বি বা শ্যাল বি হবে। তাহলে একদিকে শ্যাল বি বা উইল বি থাকতে হবে, আরেকদিকে অ্যামিজার থাকতে হবে। এই দুইটাই আছে আমার অপশন সি তে। দেখেন, তাই সঠিক উত্তরটা হয়ে গেল কি? সি। শুধু বি ভার্বের ব্যবহার দেখে আপনি বুঝতে পারেন যে আপনার সঠিক উত্তর কোনটা হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন আসেন। আই হ্যাড অলরেডি শোন হার ফটো টু দ্য পুলিশম্যান। এখানে কি আছে ভাই? হ্যাড আছে। হ্যাড, হ্যাড থাকলে আমরা জানি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাডও আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সুতরাং এটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আপনারা জানেন যে কোনো পারফেক্ট টেন্সের জন্য বি ভার্ব হিসেবে কি বসে? বিন বসে। তার মানে আমার হ্যাডের সাথে বিন দরকার ছিল। সো আমাকে খুঁজতে হবে কোথায় হ্যাডও আছে, বিনও আছে। খেয়াল করেন, অপশন এ তে হ্যাড বিন কি আছে? নাই। অপশন বি তে নাই। অপশন সি তে হ্যাডও আছে, বিনও আছে। অপশন ডি তে হ্যাড নাই, হ্যাভ আছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের সবই সঠিক উত্তর না, সবই ভুল। সঠিক উত্তরটা হচ্ছে কি? সি। শুধু এভাবে বি ভার্বের ব্যবহারটুকু ঠিক রেখেই আমরা কিন্তু প্যাসিভ ভয়েস নির্ণয় করতে পারি। খেয়াল করেন। এরপরে আসেন পরের প্রশ্ন, দেখি এটা আপনারা পারেন কিনা। এই পরের প্রশ্ন দেখি পারেন কিনা। কি আছে? উই মাস্ট এন্ডিউর হোয়াট উই কান্ট কিউর। খেয়াল করেন, এখানে একটা মডেল ভার্ব আছে মাস্ট, আর একটা আছে কান্ট। আপনারা জানেন মডেল ভার্ব থাকলে পেসিভ করার সময় মডেলের সাথে বি যুক্ত হয়। মডেল ভার্ব থাকলে পেসিভ করার সময় মডেলের সাথে বি যুক্ত হয়। সুতরাং দেখি কারা কারা উত্তর করতে পারেন। যেখানে আছে মাস্ট বি, কান্ট বি, সেটা হবে সঠিক উত্তর। ঝটপট উত্তর করেন। শেখ মাসুম বিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর তোমার কমেন্ট পাইলাম। কই থাকো? ঢাকায় আসলে নক দিও। তাহলে যেখানে মাস্ট আছে, কান্ট আছে, মডেল ভার্ব, তার মানে আমাকে বুঝতে হবে মডেল ভার্ব থাকলে পেসিভ করার সময় কি হয় ভাই? মডেলের সাথে বি যুক্ত হয়। এইটুকু তো আপনি জানেন। তার মানে মাস্ট বি হবে আর কান্ট বি হবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো থাকবেই। তাহলে আমার খেয়াল করেন কোথায় কোথায় মাস্ট বি আর কান্ট বি আছে। এখানে কান্ট আছে কিন্তু বি নাই। এখানে কান্ট বি আছে, মাস্ট বিও আছে। এখানে তো ক্যান নাই, কুড হয়ে গেছে। তার মানে আমার সঠিক উত্তরটা হলো কি নাম্বার বলেন? অপশন বি। হোয়াট কান্ট বি কিউড মাস্ট বি এন্ডিউড। খেয়াল করেন, আমি কিন্তু এখানে অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট এইসব খুঁজতে যাইনি ভাই। আমি খুঁজেছি শুধু বি ভার্বের ব্যবহারটা ঠিক আছে কিনা। এই জন্যই আমি বলেছিলাম শুরুতে যে শুধু বি ভার্বের ব্যবহারটা বুঝেই আপনি নির্ণয় করতে পারবেন সঠিক প্যাসিভ। আপনি কিছু বোঝার দরকার নাই, আপনি এইটুকু বোঝেন যে মাস্ট একটা মডেল ভার্ব,
কেন একটা মডাল ভার্ব? যদি মডাল ভার্ব থাকে তাহলে পেসিভ করার সময় মডালের সাথে বি যুক্ত হয়, তাহলে মাস্টের সাথে বি যুক্ত হয়ে মাস্ট বি, কান্টের সাথে বি যুক্ত হয়ে হবে কি কান্ট বি। সুতরাং আমরা এখানে সঠিক উত্তর হিসেবে পেয়েছি অপশন বি। আচ্ছা, এর পরের প্রশ্নতে আসি আমরা। এর পরের প্রশ্নে কি আছে? উই টিচ হিম আ গুড লিসন। সবাই উত্তর করার চেষ্টা করেন যে এখানে কি হবে, সবাই উত্তর করার চেষ্টা করেন এটা উত্তর কি হবে, দেখি কারা কারা উত্তর করতে পারেন দ্রুত। উত্তর করেন দ্রুত। সবাই উত্তর করেন দ্রুত। সাবাস, অনেকে উত্তর করে ফেলছে, সাবাস। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা প্রেজেন্ট টেন্স, তাই না ভাই? প্রেজেন্ট টেন্স মানে আমার কি চাই? এম ইজ আর চাই। প্রেজেন্ট টেন্স মানে আমার কি চাই? এম ইজ আর চাই। তাহলে আমাকে খুঁজতে হবে কোথায় এম ইজ আর আছে। আচ্ছা, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টট। দেখেন এখানে ইজ বিং দিছে, আমি কি বিং চেয়েছি? চাইনি, তাহলে এটা হবে না। হ্যাজ, এটাও হবে না। আচ্ছা, এখানে ইজ আছে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, সুতরাং এটাও হবে না। আমার সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, হি ইজ টট আ গুড লেসন বাই আস। কথা বুঝলেন? অর্থাৎ বি ভার্বের ব্যবহারটা ঠিক থাকবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এইটুকু ঠিকঠাক রাখতে পারলেই আপনি কিন্তু সার্থক প্যাসিভ ভয়েস অপশন থেকে খুঁজে বের করতে পারবেন, অনায়াসে অনায়াসে বের করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি মোটামুটি সবারই উত্তর পাচ্ছি, সবাই উত্তর করার চেষ্টা করতেছে, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন দেখি পারেন কিনা। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। এখানে শুড আছে, শুড, আপনি এইটুকু বোঝেন, এখানে শুড আছে। শুড থাকলে নিশ্চয় এটা মডাল ভার্ব, মডালের সাথে বি যুক্ত হবে, তাহলে শুড বি কেপ্ট। এরকম একটু চিন্তা করে দেখেন উত্তরটা কোথায় হবে। যেহেতু মডাল ভার্ব আছে, মডালের সাথে বি যুক্ত করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সবার আগে উত্তর করতে পারে কারা? তাদের দিকে আমার দৃষ্টি, আমি শুধু কমেন্টের দিকে তাকিয়ে আছি, সবার আগে কারা উত্তর করতে পারে। তাহলে শুড বি কেপ্ট, শুড বি কেপ্ট, তাহলে শুড বি কেপ্ট কোথায় আছে ভাই? এখানে শুড বি কিপিং, এটা তো হবেই না। এখানে শুড বি কেপ্ট আছে, গুড। এখানে তো হ্যাজ আছে, এটা হবে না। এখানেও শুড বি কেপ্ট আছে। তার মানে অপশন এ সঠিক উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু লক্ষ্মী সোনা ভেবে দেখো, এখানে বলছে শুড বি কেপ্ট বাই আস। ভাই আসটা আসলো কই থেকে? আমার কি সাবজেক্ট এখানে উই ছিল? আপনাদের বিচার দিলাম, বলেন সাবজেক্ট কি আমার উই ছিল? উই ছিল না। উই না থাকলে আমি আস পাবো কোথায়? তার মানে আমার সঠিক উত্তর ডি নাম্বার অপশন, আ প্রমিস শুড বি কেপ্ট। এখন আপনারা আমাদের বলতে পারেন যে বাই গেল কোথায়? ভাইয়া পেসিভ হওয়ার জন্য বাই জরুরি না ভাইয়া, পেসিভ হওয়ার জন্য জরুরি হচ্ছে একটা অবজেক্ট, একটা বি ভার্ব আর একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইটুকু ঠিকঠাক থাকলেই আপনি তাকে সার্থক পেসিভ ভয়েস বলতে পারেন। কি বলেছি? পেসিভ হওয়ার জন্য জরুরি হচ্ছে একটা অবজেক্ট, তারপর বি ভার্ব আর মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল। বাই থাকা না থাকা এটা কোনো জরুরি বিষয় না। তাহলে আমার সঠিক উত্তর হলো ডি নাম্বার অপশন। চমৎকার, অনেকে ডি দিয়েছেন। পরের প্রশ্নে আসেন। ইউ উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমরো। আপনি শুধু এইটুকু চিন্তা করেন, উইল হ্যাভ মানে কি? এটা পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট এটা না বুঝলেও আপনি বুঝতে পারছেন যে এটা পারফেক্ট টেন্স। আর আপনারা জানেন পারফেক্ট টেন্সের জন্য বি ভার্ব হিসেবে কি বসে? বিন বসে। পারফেক্ট টেন্সের জন্য বি ভার্ব হিসেবে কি বসে? পারফেক্ট টেন্স মানে হবে বিন, আর কন্টিনিউয়াস টেন্স মানে তার সাথে যুক্ত হবে কি বলেন? বিং। তাহলে যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে যদি সেটা পারফেক্ট টেন্স থাকে তার জন্য যুক্ত হবে বিন, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তার জন্য যুক্ত হবে কি বলেন? বিং। তাহলে যারা যারা এখানে বিন আছে সেটাই দিবেন সঠিক উত্তর। এখন ভাই বিন আছে কোথায়? এখানে আছে? নাই, উইল বি হবে না। এখানে কি বিন আছে? নেই, এটাও হবে না। এখানে উইল হ্যাভ বিন আছে? হ্যাঁ আছে। এখানে উইল হ্যাভ বিন? হ্যাঁ এটাও আছে। তার মানে আমার সঠিক উত্তর এ অথবা ডি এর মধ্যে আছে। যেহেতু এখানে বলা আছে বাই টুমরো মানে আগামীকালের মধ্যে, তাহলে আমার বাইটা এখানে দরকার। তো আমার এইখানে বাই না থাকার কারণে অপশন এটা বাদ, ইনকমপ্লিট। সুতরাং আমার সঠিক উত্তর ডি নাম্বার অপশন, দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই টুমরো। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে সঠিক বি ভার্ব খুঁজে পেলেই আপনি সঠিক উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সাবজেক্ট অবজেক্ট কি এত কিছু না বুঝলেও চলে, বুঝলে ভালো, না বুঝলেও চলবে। আচ্ছা, এবার আমরা দেখি এর পরের প্রশ্নটা পারেনি কিনা। কি আছে এখানে? হি ওন্ট গিভ ইউ, ওন্ট বলতে কি বোঝাচ্ছে? উইল নট। হ্যাঁ,
উইল নট। তো দেখেন এটা কিন্তু ফিউচার টেন্সে আছে। তাহলে শ্যাল উইল এরকম যদি মডেল হিসেবেও ব্যবহার হয়, আপনারা জানেন এর সাথে যুক্ত হয় কি, বি যুক্ত হয়। শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি যুক্ত হবে। এটা মাথায় রেখে সবার আগে উত্তর করেন তো দেখি। সুরুজ, শাহিনুর সবার আগে উত্তর করতেছে, গুড। শাহিনুর সবচেয়ে বেশি উত্তর করতে পারতেছে, অন্যরাও চেষ্টা করতেছে। তাহলে আমার কোথায় আছে ওন্ট বি, তার মানে আমার ওন্ট বি থাকবে, আর গিভের পাস্ট পার্টিসিপল কি হবে বলেন, গিভেন হবে। ওন্ট বি গিভেন, ওন্ট বি গিভেন কোথায় আছে, ওন্ট বি গিভিং, এটা হবে না। এখানে ওন্ট বি গিভেন, এখানে ওন্ট হ্যাভ, হ্যাভের জন্য এটা হবে না। এখানে ওন্ট হ্যাভ, হ্যাভের জন্য হবে না। সঠিক উত্তর আমার কি হবে, অপশন বি হবে। অপশন কি হবে, বি হবে। কেমন লাগতেছে বলেন? রুলস ছাড়া ভয়েস চেঞ্জিং শুধু বি ভার্ব দিয়ে। এরকম শত শত কৌশল আছে ইংলিশ গ্রামারকে সহজে দখলে আনার জন্য, কিন্তু আমরা কৌশলের দিকে না গিয়ে শুধু ঠাড়া পড়া মুখস্থের দিকেই যাই। কেউ এক গাদা রুলস দিলে আমরা ধরে নেই যে সেরা কিছু পড়তেছি। হ্যাঁ, রুলস দরকার আছে, বাট এতগুলো রুলস যদি আপনি সহজে আয়ত্তে আনতে পারেন ভাই, তাহলে আপনি কেন এত ঝামেলায় যাবেন? কেন আপনার পরীক্ষা হলে বুক ধরফরানি করবে যে আমি পারবো কিনা পারবো কিনা? পরের প্রশ্নে আসেন। উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অফ আর্থ। আচ্ছা, এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্য হবে না। তাহলে উই মাস্ট টেক কেয়ার, জাস্ট এই জায়গায় মনোযোগটা দেন, এখানে ফোকাসটা দেন। মাস্ট আছে, পেসিভ করতে গেলে কিন্তু আপনার মাস্টের সাথে বি যুক্ত হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। খেয়াল করেন এখানে কোথায় আছে, পেসিভ করতে গেলে মাস্টের সাথে বি যুক্ত হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের পেজের নিয়মিত বিভিন্ন কন্টেন্ট আপনারা চোখ রাখেন, তাদের প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা না দাবি থাকবে, আপনারা আজকের এই সেশনটা সবাই শেয়ার করে দিব আমরা। হ্যাঁ, সবাই শেয়ার করে দিব, সবার কাছে পৌঁছে যাক, সবাই এখান থেকে শিখে ফেলুক। এত সহজে যে ভয়েস সলভ করা যায় এটা আপনি কেন মানুষকে জানাবেন না? আমরা প্লিজ সবাই শেয়ার করে দিব। মৌসুমী শিকদার, শাহিনুর থেকে শুরু করে প্রত্যেকে শেয়ার করে দিব। তাহলে এখানে কোনটা হবে বলেন? সবাই উত্তর করেছে কোনটা, ডি নাম্বার অপশন, রাইট। আচ্ছা, এখন মাস্ট বি টেকেন এইখানেও আছে, আবার মাস্ট বি টেকেন এখানেও আছে, কিন্তু ভাইয়া এখানে একটু কমপ্লিট কাজটা কার দ্বারা হবে বলা আছে যে বাই আস, আমাদের দ্বারা। যেহেতু এখানে বাই আস দেওয়া আছে, তাই বি নাম্বার অপশনের চেয়ে ডি নাম্বারটা বেশি সঠিক। হ্যাঁ, তাই আমরা ডি কে নিলাম। বি যে ভুল তা কিন্তু না, তবে যেহেতু আমার একটা কমপ্লিট আনসার আছে, আমি ওকে রাইখা বি নাম্বার কেন নিতে যাব? তাই আমার সঠিক উত্তরটা হবে অপশন ডি। আশা করি বুঝে গেছেন যে বি কেন হবে না, আশা করি বুঝে গেছেন। সঠিক উত্তরটা হবে ডি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন ফর ইউ। আচ্ছা আচ্ছা, এখানে একটু আমি প্রশ্নবোধক বাক্যে চলে যাই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। হোয়াই ডু ইউ ওয়াজ টাইম, এখানে হোয়াই থাকলে কি হবে এই চিন্তা আপনার করার দরকার নেই। আপনি চিন্তা করেন এটা কোন টেন্সে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তার মানে আমার এখানে কি লাগবে, আমার এখানে এম ইজ আর লাগবে। আপনি খোঁজেন কোথায় হোয়াই এর পরে এম ইজ আর ঠিকঠাক আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এখানে তো হ্যাজ আছে, তাই না? এটা তো হবেই না। আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়া সত্ত্বেও এখানে তো বিং হবেই না, তাহলে ডি বাদ। তার মানে এ আর বি এর মধ্যে সঠিক উত্তরটি লুকিয়ে আছে। এ আর বি এর মধ্যে সঠিক উত্তরটি লুকিয়ে আছে। চেষ্টা করেন কোনটা হবে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এ আর বি এর মধ্যে সঠিক উত্তর লুকিয়ে আছে, কোনটা হবে বলেন? অপশন এ এবং অপশন বি। বুঝতেই পারছেন বি নাম্বার হবে না, কারণ এখানে বিন দিয়েছে। বিন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য বিন হয় না, শুধু অ্যামিজার হয়। তার মানে আমার সঠিক উত্তরটি হলো অপশন এ। তাহলে আমার মনে হয় যে আপনারা একদম হারে হারে টের পাচ্ছেন যে শুধু বি ভার্ব দিয়েই আসলে প্যাসিভ ভয়েস নির্ণয় করা সম্ভব। সম্ভব। খেয়াল করেন, দ্য ট্রেনার ওয়াক দ্য হর্স আফটার দ্য রেস। আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি এতটুকু বুঝেন ওয়াক কিন্তু পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স মানে বি ভার্ব হিসেবে কি লাগবে ভাই? ওয়াজ বা ওয়াল লাগবে, তাই না? আর হর্সটা কি অবজেক্ট আছে, এটা চলে আসবে কোথায়? সাবজেক্টের জায়গায়। তাহলে দ্য হর্স ওয়াজ ওয়াকড, এইটুকু মাথায় রাখেন। কোথায় আছে দেখি পারেন কিনা। দ্য হর্স ওয়াজ ওয়াকড, এইটুকু ঠিক রাখলেই আপনি উত্তর পেয়ে যাবেন। কোথায় আছে, কোথায় আছে? দ্রুত উত্তর করব আমরা। দেখি হুরাইন জান্নাত, মজিবুর রহমান প্রত্যেকে লিখেছে অপশন এ। মৌসুমী শিকদার এ লিখেছে, গুড। অন্যরা কি বলেন, অন্যরা কি বলেন দ্রুত? অপশন এ, সাবাস। সঠিক উত্তর অপশন এ হবে, অপশন এ হবে। অপশন ডিও হতে পারে, বাট এখানে বাই দ্য ট্রেনার বলা নেই, তাই আমরা ডি এর চেয়ে কাকে নিলাম বলেন? এ কে নিলাম আমরা। ঠিক আছে, ওকে। সবার শেষে উত্তর করেছে তানিয়া। এবার আসেন পরের প্রশ্নে, আমাদের কি আছে? আই ওয়াজ সারপ্রাইজড।
টু সি দ্যাট হি হ্যাড বিন বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। এত কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, আপনারা এইটুকু ভাবেন ওয়াজ সারপ্রাইজড, তার মানে এটা কি ভাই, বি ভার্ব আছে, হ্যাঁ, আর ভি3ও আছে, তার মানে এটা কোন ভয়েস আছে, এটা পেসিভ ভয়েস আছে। আমি যদি অ্যাক্টিভ করি তাহলে নিশ্চয় ওয়াজটা থাকবে না, আর যদি আমি এটা অ্যাক্টিভ করি তাহলে যেখানে আই আছে সাবজেক্ট হিসেবে নিশ্চয় সেটা অবজেক্টের জায়গায় যাবে মি, ঠিক কি না? তাহলে আমাকে খুঁজতে হবে কোথায় সারপ্রাইজড মি আছে। এখানে সারপ্রাইজড মি আছে, নাই, এটা ভুল। এইখানে সারপ্রাইজড মি আছে, নাই, এটাও ভুল। এখানে সারপ্রাইজড মি আছে, নেই, এটাও ভুল। আপনি আরো সহজ করে বুঝতে পারেন যে আমি এত কিচ্ছু জানি না, আমি শুধু জানি এখানে বি ভার্ব আছে আর ভি3 আছে, মানে এটা প্যাসিভ। অ্যাক্টিভ করলে কোনো ধরনের বি ভার্ব থাকবে না, তাই না? কোনো বি ভার্ব থাকবে না। তাহলে কোনো বি ভার্ব নাই এমন অপশন কোনটা? এখানে তো বি আছে, এখানেও তো আছে, এখানেও তো আছে, তার মানে নেই শুধু অপশন বি তে। সুতরাং সঠিক উত্তর অপশন বি, বি এবং বি, সঠিক উত্তর বি। এটাই হচ্ছে আজকের ভয়েসের সেরা একটা কৌশল আমরা শিখলাম। আচ্ছা, এবার দেখেন কি বলছে, ক্যান ইউ হেল্প মি। ভাই আমি এই বাক্যের মিনিং জানি না, জানতে চাই না, আমি বুঝি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, আর আমরা জানি কোন মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে মডালের সাথে বি যুক্ত হয়। সো আমাকে খুঁজতে হবে সেই অপশনটি যেখানে কেন আছে বিও আছে। শুরু করেন দ্রুত, কেন আছে বিও আছে এমন অপশন আপনারা দ্রুত খুঁজে বের করবেন। কোথায় আছে ক্যান এবং বি, কোথায় আছে? দ্রুত খুঁজে বের করবো আমরা। ক্যান এবং বি দুটোই আছে এমন অপশন কোনটা বলেন? ক্যান এবং বি দুটোই আছে এমন অপশন কোনটা? এমন অপশন কোনটা? শাবাশ, অপশন এ। অপশন এ তানিয়া সবার আগে দিয়েছে, ক্যান আই বি হেল্পড বাই ইউ, রাইট। সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। শুধু বি ভার্বের ব্যবহার দিয়েই প্যাসিভ হয়ে যাচ্ছে। কি আছে? হু হ্যাজ রিটেন হ্যামলেট। আচ্ছা, হু হ্যাজ রিটেন হ্যামলেট। আমি কিচ্ছু জানি না, তোমারও কিছু জানার দরকার নেই, শুধু জানো ভাই হ্যাজ হলো পারফেক্ট টেন্স, আর যে কোনো পারফেক্ট টেন্সের জন্য কি হয় যেন, পারফেক্ট মানে তার সাথে যুক্ত হবে কি, বিন। সুতরাং খোঁজেন কোথায় হ্যাজও আছে বিনও আছে, ঝটপট উত্তর করে ফেলেন। কোন অপশনে হ্যাজ এবং বিন দুটোই আছে? খোঁজেন কোন অপশনে হ্যাজ এবং বিন দুটোই আছে, দ্রুত উত্তর করব আমরা। হ্যাজ এবং বিন কোথায় আছে? দুটোই হ্যাজ এবং বিন আছে। কোথায়? হ্যাজ এবং বিন আছে। অপশন কোথায়? অপশন হ্যাজ এবং বিন। এখানে হ্যাজ আছে, বিন কি আছে? নাই, এটা হবে না। এখানে কি হ্যাজবিন আছে? নেই, এটাও হবে না। এখানে হ্যাজবিন আছে? নেই, এটাও হবে না। সঠিক উত্তর সি, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই। দেখছেন, যদি আপনি ঠাডা পড়া মুখস্থ বললেন হু থাকলে বাই হুম হয়, আপনার তো এখানে বাই হুম হয় নাই, হু সামনে আছে, বাই আছে পরে, কোনো সমস্যা নেই। এই জন্য বলি এত রুলসের পেছনে না ছুটে কৌশল বোঝেন, কৌশল কৌশল। হ্যাঁ, বি ভার্বের ব্যবহার ঠিক রেখেই যে কোনো প্যাসিভ নির্ণয় করা সম্ভব হয়, যার আমি একদম হাতে কলমে একটা প্রমাণ দিচ্ছি। ঠিক এরকম কৌশল কেন্দ্র করে, আমি কি বলছি, এরকম কৌশলকে কেন্দ্র করে যত রকমের কৌশল আছে, যত রকমের কৌশল আছে, ইংলিশ গ্রামার বলেন, ভোকাবুলারি বলেন, লিটারেচার বলেন, হ্যাঁ, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, ফোকাস রাইটিং বলেন, মানে বিসিএস কিংবা ব্যাংকের প্রিলি কিংবা রিটেন ইংলিশ প্রিপারেশন নিতে গেলে যত কৌশল আছে, এই সকল কৌশল নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য একটা পেইনলেস কোর্স শুরু করতে যাচ্ছি। একদম পেইনলেস, কোনো ব্যথা নাই, কষ্ট নাই। আমাদের সেই কোর্সে আসলে কি থাকবে? আমাদের সেই কোর্সে থাকবে, আমি একটু সংক্ষেপে বলে আবারও আলোচনায় আসবো, ভোকাবুলারি বুঝাবো। আমাদের এই কোর্সে থাকবে 35টা ক্লাস, মোট 35টা লেকচার। প্রশ্ন হলো অনেকের কাছে মনে হয় এত কম কেন? কারণ এই কোর্সের অবজেক্ট হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন, বাড়তি কিছু না। পড়তে চাইলে পড়ার কোনো শেষ নাই, আবার ধরা খাওয়ারও কোনো বয়স নাই। অনেকেই বলে যে স্যার অনেক পড়তে গিয়ে আমি ধরা খেয়ে ফেলছি। মাঝে মাঝে এই কথা সত্য। আসলে জ্ঞান অর্জন করা আর পরীক্ষায় ভালো করা দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে ভাই। হ্যাঁ, আমাদের এই কোর্সে 35টা এক্সক্লুসিভ ক্লাস থাকবে, একদম প্রিমিয়াম ক্লাস, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করব। ইংলিশ গ্রামারের উপর 10টা ক্লাস, 10 ক্লাসে গ্রামার শেষ হবে না, আই নো দ্যাট, বাট 10 ক্লাসে আমি সেগুলো শেষ করব যেগুলো পরীক্ষায় আসে। আপনাদের যদি মনে হয় যে না, পরীক্ষায় যেগুলো আসে আমি শুধু এগুলোই শিখতে চাই,
তাহলে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট হবে। এই কোর্স কাদের জন্য? যারা আপনারা জানেন যে সদ্য প্রকাশিত ব্যাংকের মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় সার্কুলার হয়ে যাচ্ছে, তাদের টার্গেট হচ্ছে এই ব্যাংকের প্রিলি রিটেন কিংবা বিসিএস প্রিলি কিংবা প্রাইমারি নিবন্ধন, প্রত্যেকের জন্য এই কোর্সটা পারফেক্ট হবে। সো গ্রামারের 10টা ক্লাস শুধু সেগুলোই সাজেশনস অনুযায়ী পড়াবো যেগুলো পরীক্ষায় আসে, যেমন ভার্ব থেকে জেরান্ড পার্টিসিপল পড়াবো, পজিটিভ ভার্ব পড়াবো, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ পার্টগুলো থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে, ভার্বের উপর মানে গ্রামারের উপর 10টা ক্লাস হবে, ভোকাবুলারির উপর 5টা এক্সক্লুসিভ ক্লাস, কার্ড স্পেলিং যেগুলো আসে সেগুলোই পড়াবো, গ্রুপ ভার্ব যেগুলো আসে সেগুলোই পড়বো, যে ফ্রেজ ইডিয়মস গুলো নরমালি আসে এগুলো পড়বো আমরা, সিনোনিম অ্যান্টোনিম আমরা এমন জায়গা থেকে পড়বো ইনশাল্লাহ কমন না পড়ার কোনো উপায় নেই, কমন থাকবে ইনশাল্লাহ। এভাবে ভোকাবুলারির উপর 5টা ক্লাস করব, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর 5টা ক্লাস, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলার উপর 2টা ক্লাস, 2টা ক্লাস বোঝার জন্য যথেষ্ট। প্যাসেজ বা সামারি, কিভাবে আমরা একটা প্যাসেজ করে সামারি লিখবো বা প্রেসি লিখবো তার উপর 2টি ক্লাস চমৎকারভাবে শেষ হবে। ফোকাস রাইটিং এর উপর 4টা ক্লাস, হ্যাঁ, একটা ক্লাসে ফোকাসের স্ট্রাকচার বুঝবো, বাকি 3টা ক্লাসে আমরা বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে চলমান ইস্যুগুলো নিয়ে আপনাদেরকে চমৎকার হ্যান্ডনোট তো দিবই, ধরে ধরে ইনশাল্লাহ পড়ানো হবে। আর্গুমেন্ট রাইটিং এর উপর থাকবে 2টা ক্লাস, এর সাথে ইংরেজি সাহিত্যের উপর থাকবে আরো 5টা ক্লাস। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই কোর্স করে ব্যাংক কিংবা বিসিএস প্রাইমারি কিংবা নিবন্ধন সামনে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসুক আপনার আলাদা করে ইংলিশ প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, সেটা প্রিলি রিটেন দুইটাই কমপ্লিট হবে ইনশাল্লাহ এই কোর্সে। 35টা ক্লাস থাকবে। তো এই কোর্সের ফি আমরা রেখেছি 1499 টাকা, মানে 1 টাকা কম 1500 টাকা। আপনি চাইলে 1 টাকা যোগ করে 1500 টাকাও পাঠাতে পারেন, আমরা কিছু মনে করব না, কিন্তু আমরা 1499 টাকার কমে আর এই কোর্সটা চালাবো না। কারণ হলো কি, এই কোর্সের ফিটা আমরা কম করে ধরছি, 50% ডিসকাউন্ট দিয়ে ধরেছি। ভাবছেন আপনি? আপনারা যারা ইএনজি লার্নিং এর সাথে নিয়মিত লেগে আছেন তারা একটু কমেন্ট করেন তো, আমরা কখনো প্রিলি রিটেন কম্বো কোর্স আজ অবধি 1500 টাকায় দিয়েছি? কেউ বলতে পারবেন? দেয়নি। এবার দিলাম কেন? এবার দিলাম এই জন্যই যে আমার একটু এখানে কষ্টও কম হবে, আমি শুধু যেগুলো আসে সেগুলো পড়াবো, পরীক্ষাকে টার্গেট করে পড়াবো। আমার লক্ষ্য পরীক্ষায় কমন ধরানো, শেখানো না। জ্ঞান অর্জন করার কোর্স আমাদের আলাদা আছে, আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে, সেখানে যুক্ত হয়ে আপনি 200 ক্লাস পাবেন। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হলে আপনি 200 লেকচার্স পাবেন, গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সবকিছু মিলে 200 লেকচার। কোর্স ফি কত? 5200 টাকা। 200 লেকচার শেষ করার পর আরো একবার রিভিশন দিবেন, তার জন্য নতুন করে আর ভর্তি হতে হবে না। যদি কেউ শিখতে চান ইংলিশ তার জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স। আর যদি চান না আমার এই শেষের দিকে আমার দ্রুত একটা জব দরকার, তাদের জন্য আমাদের এই প্রিলি রিটেন কি কম্বো কোর্সটা তাদের জন্য। তাহলে কোর্স ফি হলো 1499 টাকা, আর আমাদের ক্লাস থাকবে 35টা, গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, প্যাসেজ, সামারি, এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং সবকিছু মিলে থাকবে। এবার আসেন আমরা যেখানে ছিলাম, আমরা দেখেছিলাম যে কোন ধরনের রুলস প্রয়োগ না করেই ভয়েস চেঞ্জিং শেখা যায়। আমার মনে হয় বি ভার্বের ব্যবহার দিয়েই, আমার মনে হয় সেটা আপনারা ভালোভাবে বুঝে গেছেন। এবার চলেন আমরা দেখে নেই ভোকাবুলারি প্রস্তুতিটা কিভাবে নিব, আমরা কোন টপিকগুলো পড়ব। ভাগ আছে, আপনি যদি প্রাইমারির পরীক্ষা দেন তার জন্য একরকম, নিবন্ধন দিলে একরকম, ব্যাংকের জন্য একরকম, বিসিএস এর জন্য মোটামুটি বলা যায় একরকম। তবে আমি এমনভাবে কন্টেন্টটা সাজিয়েছি আমাদের কোর্সে আপনি সব পরীক্ষায় কভার করতে পারবেন। কি থাকবে এখানে? সিনোনিমস, অ্যান্টোনিমস। এখন যদি কেউ বলেন যে আমি আসলে আপনার কোর্সটা করতে পারতেছি না কোনো কারণে, আমাকে একটা গাইডলাইন দেন আমি যেন বাসায় পড়তে পারি, আমি অবশ্যই দিব। ভাই আমরা শুধু কোর্স বেচানোর জন্য ইএনজি লার্নিং পেজটা খুলিনি। আপনারা দেখছেন আমাদের পেজে এত এত কন্টেন্ট আছে যে এগুলো শিখে অনেকে অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ ক্লাস আছে, ইংলিশের উপর ক্লাস আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত ফোকাস রাইটিং পড়ানো হবে ইংলিশ নিউজ পেপারের আলোকে। এই যে মুজিবুর রহমান বলছে আপনার ফ্রি ক্লাস করে অনেক কিছু শিখেছি। এক্স্যাক্টলি আমি সেটাই চাচ্ছি যে ভাই কোর্স ফেল তো হবে, আপনারা যদি আমার কোর্স নাও কেনেন তারপরেও আপনারা শুভাকাঙ্ক্ষী আমার। কারণ কি জানেন? কারণ আপনাদের চাহিদা আছে বলেই আমি লাইভে আইসা 2-4টা বিষয় নিয়ে আলোচনা করি। ভাবেন তো, যদি আপনারা না দেখতে চাইতেন, না শুনতে চাইতেন, না শিখতে চাইতেন, আমি কার সাথে আলোচনা করতাম? যার কারণে আমি বারবার বলি আজ আমি শিক্ষক আপনাদের জন্যই, কিন্তু হ্যাঁ
আপনাদের জন্যই আজ আমি শিক্ষক, আপনাদের জন্যই আমি কন্টেন্ট ক্রিয়েট করার সাহস পাই, আপনাদের জন্য আমি বিভিন্ন কোর্স নিয়ে কথা বলার সুযোগ পাই, আপনাদের জন্যই। সো যারা বাসায় বসে পড়াশোনা করতে চান তাদের জন্য পরামর্শ হলো সিনোনিমস অ্যান্টোনিমস বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন, ঠিক আছে, বাট কোন পরীক্ষার? বিসিএস এবং ব্যাংক, বিশেষ করে জোর দিবেন ব্যাংকে। আসলে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে যে কয়টা প্রশ্ন আসছে তার চেয়ে কয়েক শত গুণ বেশি আসে কি ব্যাংকে। তো ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আপনি ব্যাখ্যা সহ পড়তে পারেন, আপনি নিশ্চিত থাকেন ব্যাংক তো ইনশাল্লাহ পাবেনই কমন। বিসিএস নিবন্ধন প্রাইমারি যেহেনি পরীক্ষা দেন সিনোনিমস অ্যান্টোনিমস ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা সেটার আলোকেই কিন্তু আমাদের এই কোর্সের ক্লাসগুলো সাজিয়েছি। এবার আসেন অ্যানালজির জন্য আমরা কি করব। অ্যানালজির জন্য আমি বলবো আপাতত একটাই সোর্স, আপনাদের জন্য জিআরই বিগ বুকটা ফলো করেন। আর যারা আমাদের কোর্সে যুক্ত হবেন তাদের টেনশন নেওয়ার কিছুই নেই, তাদেরকে আমরা অ্যানালজি ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করে পড়াবো। একটু পরে আমি দেখাবো কেমন পড়া উচিত। কার্ড স্পেলিং এর জন্য বিসিএস এবং ব্যাংকের বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন। একই রকম ভাবে ফ্রেজ ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফিলিং ব্ল্যাঙ্কস, এগুলোর জন্য ব্যাংক এবং বিসিএস এর কোশ্চেন, অন্য পরীক্ষা লাগবে না। ব্যাংক আর বিসিএস এর কোশ্চেন সলভ করলে স্পেলিং, ফ্রেজ ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যানালজি, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো আমাদের কোর্সে আমরা ইনশাআল্লাহ ভেঙে ভেঙে ধরে ধরে পড়াবো। কেমন হবে সেটা দেখবেন একটু। অ্যানালজি ক্র্যাকার, অ্যানালজির কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনার ঠাডা পড়া মুখস্থ করার দরকার নেই, একটু বিশ্লেষণ বুঝলে, একটু বিশ্লেষণ ক্ষমতা আপনার থাকলেই কিন্তু আপনি এগুলো সলভ করে অনেক মজা পাবেন। কি ধরনের মজা পাবেন আমি একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। কিছু প্রশ্ন দেখেন। সিডেটিভ ড্রাউজিনেস, আপনাকে যদি কেউ সুন্দর করে বুঝাই দেয় যে ভাইয়া সিডেটিভ হচ্ছে এমন একটা ঔষধ যা তুমি সেবন করলে তোমার ড্রাউজিনেস মানে কি ঘুম ঘুম ভাব চলে আসবে, যদি কেউ এটা আপনাকে জানাই দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার স্টিম পার্টে একজোড়া ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড জোড়ার মধ্যে সম্পর্কটা কি সেই রিলেশনটা আগে আমাকে বুঝতে হবে। এর সাথে এর যেমন রিলেশন এরকম রিলেশন কোথায় আছে সেটা হবে আমার উত্তর। তাহলে সিডেটিভ এর ফলে যেমন ড্রাউজিনেস বা ঘুম ঘুম বা ভাব বা তন্দ্রাচ্ছন্নতা আসে, অনুরূপভাবে অ্যানেস্থেটিক এর মাধ্যমে কিন্তু নার্ভনেস অবশতা আসে। কথা সত্যি কিনা? অ্যানেস্থেটিক এর কাজ হলো নার্ভনেস ক্রিয়েট করা, আর সিডেটিভ এর কাজ হলো ড্রাউজিনেস আনা। তাহলে কি রিলেশন মিলে গেছে কিনা? মিলে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আমার সঠিক উত্তরটা কি, ডি নাম্বার। আপনি যদি এভাবে একবার বিশ্লেষণ করে পড়তে পারেন, কারণটা জানেন, বিশ্বাস করেন ভাই এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, এগুলো আপনার এমনি মনে থাকবে। আমরা আমাদের কোর্সে ঠিক এই কাজটাই করব বা করি, যে কারণগুলো আমরা একটু জানানোর চেষ্টা করি। আচ্ছা, এবার আমার সাথে সাথে আপনারা সবাই একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। আমি একটা করে কোশ্চেন নিয়ে আসবো স্ক্রিনে, আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন, দেখি কে কটা সঠিক উত্তর করতে পারেন আজকে। হ্যাঁ, কি আছে? লয়ার, কোর্টরুম। লয়ার কি? আইনজীবী। আইনজীবীর কাজ কি? আদালতে কাজ করা। শুধু কাজ করে না, রীতিমতো যুদ্ধ করে। সে তার মক্কেলকে জেতানোর জন্য, উইন করার জন্য সে কি না করে সব করে। তাহলে লয়ারের কাজ হলো কোর্টরুমে যুদ্ধ করা। অনুরূপভাবে সম্পর্ক আছে কোথায় গিয়ে খুঁজে বের করেন দেখি। লয়ারের সাথে যেমন কোর্টরুম সম্পর্ক, লয়ার যেমন কোর্টরুমে ফাইট করে, এরকম কে কোথায় কি করে? দ্রুত উত্তর করেন। সবার আগে কারা উত্তর করতে পারলো দেখা যাক। সবার আগে কারা কারা উত্তর করতে পারলো? একটু চা খাবো। লয়ার, কোর্টরুম, সাবাস সাবাস, অনেকে উত্তর করে ফেলছে। তাহলে লয়ার কোর্টরুমের সাথে মিল রেখে উত্তর করেছেন আপনারা অনেক কিছুই। উত্তরটা আসলে অপশন সি হবে। অন্যগুলো কেন হবে না দেখেন। গ্ল্যাডিয়েটর মানে যোদ্ধা বা মল্লযোদ্ধা, অ্যারিনা মানে যুদ্ধক্ষেত্র। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা যেমন যুদ্ধ করে তার পক্ষকে বিজয়ী করার জন্য, অনুরূপভাবে আদালতে একজন লয়ারও যুদ্ধ করে তার মক্কেলকে বিজয়ী করার জন্য। এই দারুণ রিলেশনশিপটার সাথে মাথায় রেখে আমরা সঠিক উত্তরটা দিয়েছি কি অপশন সি। অপশন এও না, বিও না, ডিও না। আপনি নিশ্চিত থাকেন এই ব্যাখ্যাটুকু শোনার পর আপনার এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমি একদিন শিখেছিলাম যে লয়ার যুদ্ধ করে, ফাইট করে কোর্টরুমে,
গ্ল্যাডিয়েটর মানে যোদ্ধা, যোদ্ধাও যুদ্ধ করে কোথায়? অ্যারিনাতে। সুতরাং আমার সঠিক উত্তরটা হবে সি, সি এবং সি। পরের প্রশ্নে আসবো আমরা। পরের প্রশ্নে আমাদের কি আছে? পরের কোশ্চেনে আছে এখানে যে কিউরিসিটি নো। কিউরিসিটি মানে কি? জানার আগ্রহ। আর নো মানে কি? জানা। তাহলে জানার আগ্রহটাই হলো কিউরিওসিটি। অনুরূপভাবে কিসের আগ্রহকে কি বলা হয়? খুঁজেন। জানার আগ্রহকে যেমন কিউরিওসিটি বলা হয়, অনুরূপভাবে কিসের আগ্রহকে কি বলা হয়? আপনারা উত্তর করেন দেখি আজকে। জানার আগ্রহকে যেমন কিউরিওসিটি বলা হয়, অনুরূপভাবে কিসের আগ্রহকে কি বলা হয়? কারা উত্তর করতে পারবেন? সবার আগে উত্তর করতে হবে, হ্যাঁ, সবার আগে, সবার আগে উত্তর করতে হবে। ওকে, সাবাস, সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন। উত্তর দিয়েছেন অনেকে। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ। ভ্রমণ পিপাসু মন আমার, হ্যাঁ, ভ্রমণের প্রতি যে আগ্রহ সেটাকে বলা হয় ওয়ান্ডারলুস্ট। তাহলে ট্রাভেলের প্রতি যেমন আগ্রহ তার নাম ওয়ান্ডারলুস্ট, জানার জন্য যে আগ্রহ তার নাম হচ্ছে কিউরিওসিটি। সুতরাং আমার সঠিক উত্তরটা হবে কি বলেন? অপশন সি হবে। অপশন হবে কি? সি। ওকে, নেক্সট কোশ্চেনে যান। নেক্সট কোশ্চেনে কি আছে? ফ্রুগাল মাইজারলি। ফ্রুগাল মাইজারলি। ফ্রুগাল বলতে কি বোঝায়? মিতব্যয়ী। মাইজারলি মানে কি? কৃপণ। তার মানে যারা কৃপণ তাদের স্বভাব হলো তারা মিতব্যয়ী হয়। তাহলে এখানে কৃপণের স্বভাব যেমন মিতব্যয়ী, এরকম কার স্বভাব কেমন, কার বৈশিষ্ট্য কেমন, সেটা আপনি খুঁজে বের করেন। একজন মাইজারলি পার্সন যেমন ফ্রুগাল হয়, অনুরূপভাবে কোন পার্সনটা কি হয় এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাই অ্যানালজি ক্র্যাকিং। দেখি খুঁজে বের করেন। একজন মাইজারলি পার্সন যেমন ফ্রুগাল হয়, অনুরূপভাবে কে কি হয় আপনারা খুঁজে বের করবেন। দেখি কারা পারেন খুঁজে বের করতে। সাবাস। কোনটা দিয়েছেন? অপশন এ দিয়েছেন। চমৎকার, চমৎকার। অপশন এতে কি আছে? কনফিডেন্ট, অ্যারোগ্যান্ট। যারা অ্যারোগ্যান্ট, একরোখা, তারা একটু কনফিডেন্ট হয়। কারণ কি? ওরা কনফিডেন্ট হয় বলেই তো ওখানে লেগে থাকে, নড়াচড়া করে না। আমি এটা বলছি মানে এটাই হবে। তাহলে অ্যারোগ্যান্টরা যেমন কনফিডেন্ট হয়, মাইজারলিরা তেমন ফ্রুগাল হয়। দারুণভাবে মিল আছে। তার মানে আমরা কি করব? কোশ্চেনের যে স্টিম পার্টটুকু থাকবে, মানে একজোড়া ওয়ার্ড দেওয়া থাকবে, আপনাকে ফার্স্ট অফ অল এর মধ্যে রিলেশনশিপটা খুঁজে বের করতে হবে। এরকম রিলেশন মিল আছে এমন অপশন খুঁজে বের করতে পারলেই আপনার সঠিক উত্তর হয়ে যাবে। অপশন বি না ভাইয়া, অপশন বি না, অপশন এ হবে সঠিক উত্তর, কনফিডেন্ট, অ্যারোগ্যান্ট। নেক্সট কোশ্চেন ফর ইউ। কি আছে এবার? অ্যান্টিডোট পয়জন। অ্যান্টিডোট পয়জন। আচ্ছা, স্যারের ক্লাস করলে বেসিক যতই দুর্বল হোক না কেন সে অবশ্যই বুঝবে বেসিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মুজিবুর রহমান। আচ্ছা, এই নেট কি সমস্যা নাকি আমি দেখতে পাচ্ছি না? নেটের সমস্যা? আচ্ছা, আমি যখন লাইভ শুরু করি তখনই নেটের সমস্যা হয় না? এখনো কি পলক সাহেব আছে দেশে? সে কি নেটের দায়িত্বে আছে? ইন্টারনেটের দায়িত্বে কি সে আছে? নাই তো মনে হয়। এখন ইন্টারনেট সমস্যা তো মেনে নেওয়া যায় না ভাই, মেনে নেওয়া যায় না। আচ্ছা, অ্যান্টিডোট পয়জন। পয়জন কি? বিষ। অ্যান্টিডোট মানে কি? বিষ প্রতিষেধক, তাই না? আচ্ছা, তাহলে একটু সম্পর্কটা খুঁজেন তো। পয়জন কাটানোর জন্য আমরা যেমন অ্যান্টিডোট নেই, অনুরূপভাবে অনুরূপভাবে কি কাটানোর জন্য আমরা কি নেই খুঁজে বের করেন। পয়জন কাটানোর জন্য যেমন অ্যান্টিডোট, অনুরূপভাবে কি কাটানোর জন্য আমরা কি নেই বলেন? কোনটার জন্য আমরা কোনটা নেই? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? হুম, নেট কি এখনো সমস্যা করতেছে? ভীষণ সমস্যা। নিশ্চয় এটা ষড়যন্ত্র চলতেছে, না? এটা আমার সাথে ষড়যন্ত্র চলতেছে। আচ্ছা, তাহলে কোনটা হবে বলেন, কোনটা হবে? পয়জন কাটানোর জন্য যেমন অ্যান্টিডোট, অনুরূপভাবে অনুরূপভাবে অপশন ডি হবে, রাইট, টনিক লেদার্জি। লেদার্জি মানে আলসেমি। আলসেমি করেন না, তখন কি করেন? এটা চা খান, এটা চা বা কফি পান করেন, এটাই টনিক। তাহলে লেদার্জি বা আলসেমি কাটানোর জন্য আমাদের যেমন টনিক কাজ করে, অনুরূপভাবে পয়জন বা বিষ কাটানোর জন্য কি হয়? অ্যান্টিডোট। সুতরাং আমার সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ডি। এইভাবে যদি আমরা অ্যানালজির ব্যাখ্যা সহ সমাধান করতে পারি, ঠিক আছে, তাহলে আপনি কেন পারবেন না ভাই? খেয়াল করেন, স্টিজিয়ান মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ, একদম ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের মাত্রা অনেক বেশি। আর ডার্ক মানে কি? অন্ধকার। তাহলে অন্ধকারের মাত্রা বেশি হলে তাকে বলা হয় স্টিজিয়ান। অনুরূপ ভাবে ভাবেন তো, লো মানে কি? নিচু না? যদি এটা অনেক নিচু হয়, অতল,
এটাকে বলা হয় অ্যাবিসমাল। তার মানে আমার সঠিক উত্তরটা কি হবে? অপশন এ হবে। সঠিক উত্তর হবে অপশন এ। আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন দেই, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। এটাই দিলাম, জান সহজটা। ফ্রাজিল ভঙ্গুর, ব্রেক হচ্ছে ভাঙা, যেগুলো ভঙ্গুর সেগুলোকে ভাঙা যায়। অনুরূপভাবে কোন জিনিসগুলোকে কি করা যায় খুঁজেন তো। ফ্রাজিল যা তাই ব্রেক করা যায়, অনুরূপভাবে খুঁজেন দেখি। উত্তর করতে পারে কে সবার আগে? মোফাজ্জল মিয়া উত্তর করে যাচ্ছে, চমৎকার। মিনিং গুলো কঠিন, আনসার বুঝতে কষ্ট। মিনিং গুলো ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে মিনিং সহই বুঝাবো। হ্যাঁ, মিনিং সহ ব্যাখ্যা সহ বুঝাবো, যেন আপনাদেরকে ঠাড়া পড়া মুখস্থ করতে না হয়, এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি ইনশাল্লাহ। আমি আমার প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব। হ্যাঁ, উত্তর করেছেন তাহলে ফ্রাজিল ব্রেক, তাহলে কোনটা হবে বলেন? ফ্লেমেবল বার্ন। ফ্লেমেবল মানে দাহ্য, যা পুড়ে যাওয়ার মতো, সেটাই তো পুড়বে, তাই না? এই জন্য ফ্লেমেবল থেকে কি হবে? বার্ন। আচ্ছা, তাহলে অ্যানালজি ক্র্যাকিং, এখান থেকে আমরা কি বুঝলাম ভাই? এখান থেকে আমরা যেটা বুঝলাম যে অ্যানালজি ঠাডা পড়া মুখস্থ করার বিষয় না, এটা মুখস্থ করার বিষয় না, এটা হলো বুঝে বুঝে পড়ার বিষয়। ভাবেন তো, কেউ যদি আপনাকে এভাবে বুঝিয়ে দেয়, আপনি কেন বুঝবেন না ভাই? কেন বুঝবেন না আপনি? আপনি বুঝতে বাধ্য ইনশাল্লাহ। সবাই বলে মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি মনে থাকে না, ভাই মনে থাকবে কেমনে? ঠাড়া পড়া মুখস্থ করলে মনে থাকে? এটা তো আনন্দ আনতে হবে, পড়ার মধ্যে একটা আনন্দ আসতে হবে। এটা ফলো দাও, পড়ার মধ্যে একটা আনন্দ আসতে হবে, পড়ার মধ্যে একটা আগ্রহ থাকতে হবে। এই আনন্দ আগ্রহ আসবে কখন? যখন কেউ আপনাকে লেসনটা সহজ করে বুঝাবে, আপনার তখনই ভাল লাগবে। এবং ঠিক সেই কাজটাই করবে ইএনজি লার্নিং আমাদের বিসিএস কিংবা ব্যাংক প্রি রিটেন ইংলিশ কম্বো কোর্সে। চা খাবেন? সুযোগ থাকলে খাওয়াইতাম। হ্যাঁ, এখন আর কেউ বলে না ভাই চা খাবেন, ঢেলে দেই, কেউ বলে? সেই বক্তা কই এখন? ওকে, তাহলে আমরা চলেন আমরা অ্যানালজি আরো কয়েকটা সলভ করে আসি। কি আছে? ফল ফাইন্ডার ক্রিটিসাইজ, তার মানে কি? যারা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, এরা সবসময় ক্রিটিসাইজ করে। ফল ফাইন্ডাররা ক্রিটিসাইজ করে। অনুরূপভাবে আপনি খোঁজেন তো তাদের কাজ কি? উত্তর করতে পারবেন? হুম, উত্তর করতে পারবেন? ঢেলে দেই? হ্যাঁ ঢেলে দেন, সাবধানে ঢেলে দিবেন। হ্যাঁ সাবধানে, জায়গা বুঝে ঢেলে দিতে হবে। তাহলে এখানে ফল ফাইন্ডার ক্রিটিসাইজ, তাহলে উত্তর কোনটা হবে কি বলেন? উত্তর করতে পারছে? আচ্ছা, ওকে। সব জায়গায় লাভ রিয়াক্ট হয় নাকি? ওটা হবে হা রিয়াক্ট। ওকে, ফল ফাইন্ডারের কাজ হলো ক্রিটিসাইজ করা। আরবিট্রেটর মানে হলো মধ্যস্থতাকারী। হ্যাঁ, ঝগড়া বিবাদ হলে যারা মধ্যস্থতা করে দেয়, এদের কাজ কি বলেন তো? মিডিয়েট করা, মধ্যস্থতা করে দেয়া। এই যে আপনি জেনে গেলেন না, নিশ্চিত থাকেন এটা ভুলবেন না কখনো ইনশাল্লাহ, যে ফল ফাইন্ডারের কাজ যেমন ক্রিটিসাইজ করা, অনুরূপভাবে আরবিট্রেটরের কাজ হলো মিডিয়েট করা। উত্তর হয়ে গেল। ওকে, এইভাবে এইভাবে ধরে ধরে বুঝাবো ইনশাল্লাহ। এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে আমি, যে আমরা এভাবে আপনাদেরকে ভেঙে 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 চুরে সব বুঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের এই কোর্সে তো অ্যানালজির ধরনটা কিভাবে পড়বেন এটা ধারণা দিলাম। এবার আসেন লিখিত পরীক্ষা নিয়ে একটু কথা বলি। লিখিত পরীক্ষার বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে ব্যাংক, এদের সবচেয়ে আতঙ্কের নাম কি বলেন তো? ফোকাস রাইটিং। কি বলেছি? টার্গেট যখন ব্যাংক জব, লিখিত পরীক্ষায় সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে ফোকাস রাইটিং।
একদিকে আমি বাক্য গঠন করতে জানি না, আরেকদিকে আমি ডাটা তথ্য উপাত্ত জানি না। কি যে এক বিপদ! এই বিপদের সমাধান খুব সহজে হবে এটা আশা করা ঠিক না। এই বিপদের সমাধানের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। দুইটা জিনিস শিখতে হবে। একটা হলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে, অর্থাৎ আপনি যে কোনো বাংলা বাক্যকে আপনার মনের কথাকে যেন আপনি ইংলিশে লিখতে পারেন। তার সাথে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর উপর তথ্য আপনাকে জেনে রাখতে হবে। সবই জানা শেষ, তাহলে কি ভালো করব? না, তাহলেও ভালো করার সুযোগ নেই। এরপরে আপনাকে জানতে হবে ফোকাস রাইটিং তো মুখে অনেক বলেন, বাট রাইটিংটা কেমন হবে? রাইটিং একটা আর্ট, শিল্প। এটা আপনি কিভাবে খাতায় সাজাবেন সেটা নিয়ে কথা বলবো এখন এই অংশটুকুতে, যে ফোকাস রাইটিং যেমন হওয়া উচিত। চলুন আমরা একটা নমুনা টপিক দেখে আসি, যেটা এই সময়ের জন্য বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপ নোচ একটা টপিক। সেটা হলো কি? মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্স কি? মাইক্রো ফাইন্যান্স যে আমাদের বাংলাদেশের অর্থনীতির বা যে কোনো দেশের অর্থনীতি হতে পারে, বাংলাদেশ ইকোনমির একটা ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি, আর রাইজিং ড্রাইভিং ফোর্স অফ বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমির একটা উদীয়মান, রাইজিং না দিলেও চলবে, বাংলাদেশ অর্থনীতির একটা চালিকা শক্তি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। বিশেষ করে রুরাল ইকোনমির একটা ড্রাইভিং ফোর্স হলো মাইক্রো ফাইন্যান্স। এর উপর আপনাকে লিখতে বলছি। ভাই এটার নাম ফোকাস রাইটিং কেন, তাই না? আসলে এখানে একটা ফোকাসিং পয়েন্ট আছে। সেটা হলো আপনি মাইক্রো ফাইন্যান্সের 14 গোষ্ঠী লিখতে হবে এমনটা আপনাকে বলে নাই। আপনাকে বলা হয়েছে এটা যে অর্থনীতির একটা চালিকা শক্তি, এটাকে ফোকাস করে, দ্যাট মিনস কেন্দ্র করে আপনাকে লিখতে হবে। এই জন্য এটার নাম হলো কি রাইটিং বলেন? ফোকাস রাইটিং। এক ধরনের এসেই, বাট এখানে একটা সুনির্দিষ্ট পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে কেন্দ্র করে আপনার লিখতে হবে। একটা এসের যেমন অনেকগুলো হিন্টস থাকে না, এরকম এখানে একটা হিন্ট দেয়া থাকবে, সেই হিন্টকে ফোকাস করে লিখতে হয় বলে এটার নাম হলো কি রাইটিং? ফোকাস রাইটিং। তাহলে আমাদের টপিক যখন ফোকাস রাইটিং এবং মাইক্রো ফাইন্যান্স নিয়ে, আমরা একটু দেখি যে মাইক্রো ফাইন্যান্স নিয়ে পরীক্ষায় যদি আসে, ব্যাংকের লিখিত পরীক্ষায় আসে কিংবা বিসিএস লিখিত পরীক্ষায় আসে, আমরা এই এসেটা কিভাবে লিখব সেটা আমরা একটু চলেন হাতে কলমে দেখে আসি। প্রথমে একটু জেনে নেই ফোকাস রাইটিং এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, সূচনা। এরপর বডিতে কতগুলো প্যারাগ্রাফস থাকবে উইদাউট হিন্টস, সেখানে কোনো হিন্টস রাখার দরকার নেই। হিন্টস বুঝেন তো না? এই যে এরকম করে একটা হিন্টস দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে ব্যাখ্যা করেন না, এগুলো দরকার নেই, শুধু প্যারাগ্রাফ হবে। আর একটা কনক্লুশন থাকবে। এই কিন্তু আমরা ইন্ট্রোডাকশন শব্দটি লিখবো না, জাস্ট একটা প্যারা করব। কনক্লুশন শব্দটি লিখবো না, জাস্ট একটা প্যারা করব। মুখে বললেই তো হয় না, দেখতে হবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে লিখতে হয়। খেয়াল করেন, ফোকাস রাইটিং আমাদের টপিক কি ছিল? মাইক্রো ফাইন্যান্স। প্রথমে একটা সূচনা লিখতে হবে। ইন্ট্রোডাকশন বা সূচনাটা খুব আকর্ষণীয় হতে হবে। খেয়াল করেন, আজকে যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিও কন্টেন্টটা যারা এই মুহূর্তে দেখতেছেন, আমার লাইভটা যারা দেখতেছেন, শুরুটা যদি আপনাদের ভালো না লাগতো, আমি শুরুতে যে বাক্যটি বলেছি যদি সেটা আপনাদের ভালো না লাগতো, কোনোভাবেই কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখতে আসতেন না। তো যে কোনো কিছুর জন্য একটা কথা প্রযোজ্য, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। শুরুটা যদি ভালো না লাগে, ভেতরে আপনি যত প্রশংসাই করেন, যত কিছুই করেন না কেন, সেটা কিন্তু আমাদের নজরে আসবে না, কারোরই নজরে আসবে না। এই জন্য সদা চেষ্টা করবেন, ফোকাস রাইটিং হোক আর এসে রাইটিং হোক, ইন্ট্রোডাকশনটা যেন আকর্ষণীয় হয়। প্রশ্ন হলো আকর্ষণীয় ইন্ট্রোডাকশন লিখবো কিভাবে? আকর্ষণীয় ইন্ট্রো লেখার উপায় হলো আপনার পুরো এসেটার বা পুরো লেখাটার একটা সামারি হবে ইন্ট্রো। অর্থাৎ পুরো লেখায় বডিতে যা যা থাকবে তার একটা রিফ্লেকশন যেন পাওয়া যায় ইন্ট্রোতে, তাহলেই সার্থক ইন্ট্রো হবে। আমি বলবো যারা ব্যাংকের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারা ফোকাস রাইটিং এর জন্য 2 সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারেন। 1 সেন্টেন্সে টপিক ব্যাকগ্রাউন্ড,
মানে পুরা পটভূমিটুকু লিখে ফেলবেন, আরেকটা সেন্টেন্সে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটা তুলে ধরবেন। মূল কথা হলো পুরো লেখার একটা রিফ্লেকশন বা একটা সামারি যেন ইন্ট্রো হয়, তাহলে ইন্ট্রো সার্থক হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা করি কি, আমরা ইন্ট্রোডাকশন যেমন তেমন করে লিখে বডিতে গিয়ে আমরা ডেটা চার্ট স্টক দিয়ে ভরে রাখতে চাই, ঠিক আছে? আর মূল বিষয়টা হলো ফোকাস রাইটিং এ ডেটা বক্স দেওয়ার দরকার নেই। দেয়া যে সংবিধান লঙ্ঘন করা এমন কিছু না, দেওয়ার প্রয়োজন নেই। ফোকাস রাইটিং মানে আপনি সেন্টেন্সের ভেতরেই তথ্যকে ইনপুট করবেন, এটা বেস্ট ওয়ে। তাহলে আমরা দেখে আসি আমার টপিকটা কি ছিল যেন ভাইয়া? আমার টপিক ছিল কি, মাইক্রো ফাইন্যান্স, যা কিনা বাংলাদেশের ইকোনমির একটা কি ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি। সো এটাকে কেন্দ্র করে আমি কিভাবে লিখছি ইন্ট্রোডাকশনটা একটু দেখে আসেন। Microfinance has been creating millions of entrepreneurs, SMEs, and employment. মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্র অর্থ, এর মধ্যেই ক্ষুদ্র ঋণ পড়ে, এটা কি করতেছে? হ্যাজ বিন ক্রিয়েটিং, সৃষ্টি করতেছে, লক্ষ লক্ষ উদ্যোক্তা বানাচ্ছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, ছোট মাঝারি ব্যবসা সৃষ্টি করতেছে, এবং এমপ্লয়মেন্টস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে। থ্রু, মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? প্রোভাইডিং লোনস উইদাউট কোলাটেরাল, জামানত ছাড়া ঋণ বিতরণ করার মধ্য দিয়ে। কেন? টু অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করতে, মানে বৃদ্ধি করতে। কি বৃদ্ধি করতে? ইকোনমিক সাস্টেনেবিলিটি বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, একটা সেন্টেন্স জাস্ট খেয়াল করেন, বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, তাদের অংশগ্রহণের দ্বারা। কাদের দ্বারা? হু ডু নট হ্যাভ ইজি অ্যাক্সেস টু ট্র্যাডিশনাল ব্যাংকিং। ভেবেছেন কত বড় সেন্টেন্স? আমার বিশ্বাস যারা ইএনজি লার্নিং এর কন্টেন্টগুলো নিয়মিত দেখেন তারা এরকম সেন্টেন্সের সাথে অভ্যস্ত এবং পরিচিত। কারণ আমি সবসময় চেষ্টা করি লং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই ভয়টা ভাঙানোর। বিশাল বড় বাক্য, এই পুরো বাক্যের মিনিং কি? যেসব মানুষদের ট্র্যাডিশনাল ব্যাংকিং এ লেনদেন করার সহজে সুযোগ নাই, তাদের অংশগ্রহণের দ্বারা জামানত ছাড়া ঋণ বিতরণের মাধ্যমে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার নিমিত্তে এই হাজার লাখ 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 উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্মসংস্থান, এগুলো সুযোগ সৃষ্টি করে যাচ্ছে মাইক্রোফাইন্যান্স। খেয়াল করেছেন? একটা সেন্টেন্সের মধ্যেই আমার মাইক্রোফাইন্যান্সের পুরো হচ্ছে রিফ্লেকশন চলে আসছে। কিন্তু এবার একটা চ্যালেঞ্জ রেখে দিয়েছি। ডিসপাইট ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্সেস অফ দ্য ডোমেস্টিক ইকোনমি, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির একটা চালিকা শক্তি হওয়া সত্ত্বেও, হাই ইন্টারেস্ট রেট অফ এমএফআই, এম হচ্ছে মাইক্রো, এফ হলো ফাইন্যান্স, আই থেকে ইনস্টিটিউশন, আর এটা প্লুরাল নাম্বার হওয়ার জন্য এস হয়েছে। তাহলে দেশের ভেতরে অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর চড়া সুদ ইজ সামটাইমস ক্রিটিসাইজড, এগুলো মাঝে মাঝে সমালোচনার শিকার হয় বা এগুলো নিয়ে আলোচনা করা হয়। ভাবেন তো ভাই, মাইক্রোফাইন্যান্স নিয়ে আপনি যাই লিখতে যান না কেন, চমৎকার একটা ইন্ট্রো হয় না? মাইক্রোফাইন্যান্স কি সেটাও এখানে বোঝা হয়েছে, উদ্দেশ্য কি সেটাও বলা হয়েছে, এর ক্লায়েন্ট কারা তাও বলা আছে, উদ্দেশ্য কি সেটাও বলা আছে, বৈশিষ্ট্য কি সেটাও বলা আছে, আর একটা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। এরকম যে কোনো ফোকাসের ইন্ট্রো পড়লে, যে কোনো এসের ইন্ট্রো পড়লে যেন মূল লেখার একটা রিফ্লেকশন পাওয়া যায়। যদি সেটা পাওয়া যায় তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার ফোকাস রাইটিং এ বা এসে রাইটিং এ ভালো মার্কস পাবেন আপনি। সম্ভব। তাহলে আমার ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে গেল। এখন বলতে পারেন যে এত বড় সেন্টেন্স লিখবো কিভাবে? ভাই, এটা লেখার জন্য আপনার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বাড়াতে হবে। আপনারা চাইলে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং 0 টু অ্যাডভান্স ব্যাচে যুক্ত হতে পারেন, যেখানে আমরা 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রি হ্যান্ড রাইটিং এর যা লাগে সেখানে এসে, ফোকাস, আর্গুমেন্ট, সামারি, প্রেসি, প্যাসেজ সবই থাকবে, ট্রান্সলেশন সবই থাকবে, যুক্ত হতে পারেন। তাহলে আমি দেখাই এই বাক্যটা কিভাবে বড় করছি। প্রথমে লিখছি সাবজেক্টটাকে মাইক্রোফাইন্যান্স। আচ্ছা, মাইক্রোফাইন্যান্স হ্যাজ বিন ক্রিয়েটিং
কি ক্রিয়েট করতেছে? মিলিয়নস অফ এন্টারপ্রেনার্স, আর কি এসএমএস, আর কি এমপ্লয়মেন্টস। এইটুকু আমার একটা বাক্য হয়েছে। এখন আমি লিখতে চাইছি যে এগুলো কিভাবে এদেরকে ক্রিয়েট করতেছে। আমি লিখে দিচ্ছি বোঝানোর জন্য যে থ্রু প্রোভাইডিং লোনস উইদাউট কোলাটেরাল, জামানত ছাড়া ঋণ বিতরণের মাধ্যমে। ওকে, তারপরে আমি এখানে যুক্ত করতে চাইছি যে কেন এই কাজটা করা হচ্ছে। উত্তর হলো টু অ্যাক্সিলারেট ইকোনমিক সাস্টেনেবিলিটি, আমাদের আর্থিক নিশ্চয়তাকে, সাস্টেনেবিলিটিকে আরো ত্বরান্বিত করতে। ওকে, এখন প্রশ্ন আসবে যে কিভাবে সেটা করবে। এই জন্য আমি আবার লিখে দিচ্ছি বাই, এই কাজটা কার দ্বারা করা হবে? বাই দ্য পার্টিসিপেশন অফ দোজ, সেই সব লোকের অংশগ্রহণের দ্বারা। কোন সব লোক? হু ডু নট হ্যাভ ইজি অ্যাক্সেস টু ট্র্যাডিশনাল ব্যাংকিং, যাদের ট্র্যাডিশনাল ব্যাংকিং এ সহজে লেনদেনের কোনো সুযোগ নেই বা করে না। এভাবে আপনি চাইলে একটা সেন্টেন্সকে 5 কিলোমিটার লম্বা করতে পারেন, সম্ভব। আমাদের 0 টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি করলে আপনি এই ধরনের সেন্টেন্স অনায়াসে লিখতে পারবেন। এতটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ আমি রুবেল রানা দিতেই পারি। দেরি করা যাবে না। যারা চাচ্ছেন 0 টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ যুক্ত হতে, তারা আজই এনরোল করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। সো আমাদের ইন্ট্রোডাকশনটুকু হয়ে গেল, এবার আমরা বডিতে যাই। দেখেন, এটা যে ইন্ট্রোডাকশন, আমি কিন্তু এখানে ইন্ট্রোডাকশন শব্দটা লিখি নাই, খেয়াল করে যান। এবার আসেন বডিতে। বডিতে গিয়ে আমি জাস্ট প্যারাগ্রাফ লিখছি, কোনো হিন্টস নাই। মনে রাখবেন, প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে একটা টপিক সেন্টেন্স থাকে। কি সেন্টেন্স? টপিক সেন্টেন্স। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সের কাজ হলো মূল বিষয়টাকে বর্ণনা করার আগে একটা সূচনা বক্তব্য সৃষ্টি করা। সূচনা, যেমন এখানে আমি এখানে কি লিখছি? The microfinance institutions in Bangladesh have paved the way to financial inclusion. Paved মানে প্রশস্ত করেছে। বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো তারা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির পথকে আরো প্রশস্ত করেছে। অনেকেই বুঝেন না যে ফিনান্সিয়াল ইনক্লুশনটা কি আসলে। সোজা করে বলতে গেলে, ধরেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি কোনো ব্যাংকের সাথে লেনদেন করেন না, আপনাকে আমি ধরে নিয়ে আইসা একটা অ্যাকাউন্ট করাই দিলাম। সেটা হতে পারে একটা সেভিং অ্যাকাউন্ট করলেন, বা ডিপোজিট করলেন, বা ঋণ নিলেন। এটাই ফিনান্সিয়াল ইনক্লুশন, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করা। এটা কেন দরকার? খুব দরকার। ভাবেন তো, আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট না খুলি, আমরা যদি ডিপোজিট না করি, সেভিংস না করি, পকেটে যদি টাকা শুধু রাইখা দেই, মাটির নিচে পুঁতে রাইখা দেই, তাহলে একটা দেশ চলতে পারবে না। টাকাটাকে কাজে লাগাতে হবে, মানি ফ্লো রাখতে হবে। তো যাই হোক, প্রথমে আমি লিখেছি যে আমাদের মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো, অবদানটা লিখতে গিয়ে আমি প্রথমে লিখেছি এটা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রাস্তাটাকে আরো প্রশস্ত করেছে। ওকে, খেয়াল করেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বাংলাদেশের যেটা আছে, এই অথরিটি গ্লোরিফাইস, তারা গর্বের সাথে জানায়। আমি কিন্তু চাইলে এখানে সেইস লিখতে পারতাম, তারা বলেন, কিন্তু আমি ওয়ার্ডটা কি করে দিচ্ছি? গ্লোরিফাইস। কেন? কারণ বিষয়টা হলো এই তথ্যটা শুধু জানানো না, তারা মোটামুটি এটা নিয়ে গর্বও করে। এই জন্য আমি লিখেছি কি গ্লোরিফাইস, মানে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মুড কিভাবে ঘুরাই দিতে পারে। তারা কি গর্ব করে? যে 731 MFIs লাইসেন্সড বাই MRA, অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির দ্বারা লাইসেন্স প্রাপ্ত 731টা ক্ষুদ্র অর্থ প্রতিষ্ঠান আর সার্ভিং 40.86 মিলিয়ন মেম্বার্স। এরা সারা দেশ জুড়ে 40.86 মিলিয়ন সদস্যকে সেবা দিচ্ছে, ইনক্লুডিং তাদের মধ্যে আছে 31.53 মিলিয়ন ব্রোয়ার্স। এদের মধ্যে আছে 31.53 মিলিয়ন লোক যারা হচ্ছে তাদের ঋণ গ্রহীতা। খেয়াল করছেন, আমি কি কোনো ডাটা দিয়েছি? আমি কি কোনো চার্ট দিয়েছি? না, আমি সেন্টেন্সের ভিতরে ডাটা দিয়েছি, এবং এটাই হচ্ছে স্মার্টার ওয়ে। ভাই, বিসিএস লিখিত পরীক্ষার হিসাব আলাদা। বিসিএস লিখিত পরীক্ষায় 1000 শব্দের এসে হয়, সেখানে আপনি অবশ্যই ডেটা চার্ট করে দিবেন। বাট ব্যাংকের ফোকাস নো ডেটা চার্ট, নো ডেটা বক্স, অনলি ডেটা ইনপুট করবেন সেন্টেন্সের ভেতরে, লাইক দিস। এরপরে আমি কি লিখছি? এই যে 731টা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান, তারা 40.86 মিলিয়ন মেম্বারকে সেবা দিচ্ছে। তাদের মধ্যে 31.53 মিলিয়ন হচ্ছে ঋণ গ্রহীতা, which have significantly
কন্ট্রিবিউটেড টু ফিনান্সিয়াল ইনক্লুশন। এটাই আমাদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে দারুণভাবে। চিল্লায়ে মার্কেট পাউন্ড যাবে না, তথ্য লাগবে। আর এই তথ্য সংগ্রহ করা, তথ্যকে ভেরিফাই করা, এইসব ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চান তাদের জন্য সহজ সমাধান আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। বলছি তো, দেরি করা যাবে না, আজই ফোন করে এনরোল করে ফেলুন। জীবনে অনেক টাকা বিনিয়োগ করতে অনেক জায়গায়, শিক্ষার ক্ষেত্রে কিপটামি করা বাদ দেন, একটু ইনভেস্টমেন্ট করতে হবে ভাই, লাগবে ভাই, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, কিচ্ছু করার নাই। শুধু বই কিনেই যদি সব হইতো, সবাই বই কিনতো ভাই। একটা মানুষের মুখের কথা কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন সেটা জানা, আর বইয়ের গতানুগতিক লেখার মধ্যে অনেক পার্থক্য। যেমন আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আজকের এই মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমি যে সেটা দিয়েছি এখানে ফোকাস রাইটিং, যেভাবে সেন্টেন্স গুলো সাজানো আছে, এটার সাথে বাংলাদেশের, কি বলছি, বাংলাদেশের যে কোনো প্রকাশনীর একটা বই আপনি মিলাবেন, আপনি তখনই বুঝতে পারবেন হোয়াটস দ্য ডিফারেন্স। বই আর আমাদের হচ্ছে লেকচার শিট এর মধ্যে পার্থক্যটা কোথায়, তখন বুঝতে পারবেন। এটা নিয়ে আমি একটু গর্বই করব, কারণ এইগুলো তৈরি করতে আমার প্রচুর সময় যায়। গর্ব করব না কেন বলেন? অবশ্যই গর্ব করব। আপনাদেরও গর্ব করা উচিত যে আপনাদের সাথে একজন রুবেল রানা আছে, যার কাজ নাই কর্ম নাই, শুধু এগুলো নিয়ে পড়ে থাকে। কিভাবে একটা তথ্য ইনপুট করা যায়, কিভাবে একটা সেন্টেন্স সাজালে পরীক্ষকের ভালো লাগবে, এটা নিয়ে যে কাজ করে যাচ্ছে। সুতরাং এই জন্য তো আমি প্রত্যাশা করতেই পারি যে আজকের এই কন্টেন্টটা, এই ভিডিওটা, এই লাইভটা আপনারা একটু শেয়ার করে দিব, সবাই আমরা শেয়ার করে দিব। খেয়াল করেন, তাহলে এটা আমার একটা প্যারা। এই প্যারাগ্রাফে আমি কি বুঝাইলাম যে আমার মাইক্রো ফাইন্যান্স ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে কতটুকু অবদান রাখে, এই প্যারা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সেকেন্ড প্যারাতে যাব। সেকেন্ড প্যারাতে কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে আমরা একটু পড়তে থাকি। সেকেন্ড প্যারাতে লেখা আছে, microfinance institutions MFIs are also playing a pivotal role. এটা আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কোথায় রাখতেছে? গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখতেছে ইন শেপিং বাংলাদেশ সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপ, আমাদের আর্থ সামাজিক ল্যান্ডস্কেপে ভূমিকা রাখতেছে। সেটা কি কি ব্যাখ্যা করার সময় নেই, ফোকাস রাইটিং মানে ব্যাখ্যা করার সময় নেই, মোটা দাগে কি পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। আমি শুধু লিখে দিচ্ছি কোথায় ভূমিকা রাখছে, লাইক প্রি প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ভোকেশনাল ট্রেনিং ইনিশিয়েটিভস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল ম্যানেজমেন্ট প্রোগ্রামস, স্কলারশিপ স্কিম, বিভিন্ন রকম হেলথ প্রোগ্রাম, তারপর রিলিফ ডিস্ট্রিবিউশন অ্যামাং ডিজাস্টার অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস, দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রিলিফ বিতরণ, ত্রাণ বিতরণ, তারপর প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স অন ফার্মিং, কৃষি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা, লাইভ স্টক রেয়ারিং, পশু পাখি পালনের ক্ষেত্রে সহযোগিতা করা। এই আর্থসামাজিক কাজগুলোতে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে আসলে অবদান রাখতেছে, আসলেই রাখতেছে। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক থেকে একটা লোন দেয়, গরুর লোন, হ্যাঁ, মানে আপনাকে একটা গরু কিনে দিবে, আপনি গরু লালন পালন করবেন আর লোন পরিশোধ করবেন গরু বিক্রি করার পর, এরকম সুযোগ। তো এই মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আসলে এরকম আমাদের আর্থসামাজিক কাঠামোটাকে আরো শক্তিশালী করার জন্য অবদান রাখতেছে। এসে আর ফোকাসের মধ্যে পার্থক্যটা কি জানেন? যদি এটা এসে হইতো না, তাহলে আমি এই প্রি প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম এটাকে হিন্টস হিসেবে লিখতাম, লিখার পর এটাকে ব্যাখ্যা করতাম এরকম একটা প্যারাগ্রাফে। তারপর ভোকেশনাল ট্রেনিং ইনিশিয়েটিভস এইটাকে ব্যাখ্যা করতাম একটা প্যারাগ্রাফে। কিন্তু ফোকাস রাইটিং এ আমি শুধু কি পয়েন্টগুলো নিব, ফোকাস মানেই কোনো কিছুকে কেন্দ্র করা, মূল বিষয়গুলো তুলে ধরতে হবে আপনাকে। আচ্ছা, এগুলো তো মুখের কথাই বললে হবে না যে আর্থসামাজিক খাতে অবদান রাখতেছে, প্রমাণ দিতে হবে, প্রমাণ চাই। প্রমাণটা কি? অ্যানুয়ালি, বছরে এই আমাদের মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো ক্যান অ্যালোকেট approximately 20% of their net income in a financial year for the betterment of their clients and the impoverished in society. সমাজের যারা দরিদ্র আছে তাদের জন্য এবং তাদের ক্লায়েন্টদের জন্য, তাদের ক্লায়েন্টদের উন্নয়নের জন্য মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো তাদের মোট ইনকামের 20% তারা বরাদ্দ রাখে। বুঝেন নাই? মানে এই ক্ষুদ্র অর্থের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর যা ইনকাম করে তার 20% তারা কিন্তু এই সোশিও ইকোনমিক উন্নয়নের ক্ষেত্রে তারা অ্যালোকেট করে, ডোনেট করে, ব্যয় করে, বরাদ্দ করে। ঠিক আছে? আচ্ছা, এই যে ডেটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে।
আমরা আরেকটা প্রমাণ দিচ্ছি, সেটা হলো তাহলে এই অবদানটা কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি দ্য সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের টেকসই উন্নয়নে অবদান রাখে। আচ্ছা, নোটেবলি উল্লেখযোগ্যভাবে একটা তথ্য দিয়েছি, ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2022-2023 2022-23 অর্থ বছরে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এক্সপেন্ডেড, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো ব্যয় করেছিল বাংলাদেশি টাকায় 4.61 বিলিয়ন ইন ভেরিয়াস সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এই যে শেষের দুইটা তথ্য, এই দুইটা তথ্য দেওয়ার কারণে আমার উপরের তথ্যগুলোর গ্রহণযোগ্যতা কি কমছে না বাড়ছে? বেড়ে গেছে। সুতরাং কয়েক পেজ লিখলেই ফোকাস রাইটিং না, খেলা আছে এখানে ভাই, অন্য কৌশল আছে। আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হলে নিশ্চিত থাকেন ফোকাস রাইটিং নিয়ে নো পেইন, অনলি গেইন। শুধু গেইন করবেন, পেইন নাই ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। এবার চলেন আমরা দেখে আসি আরেকটা প্যারাতে। তাহলে আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের অবদানগুলো বর্ণনা করতেছি, আর্থসামাজিক গেল। এবার আসি সেভিং ডিপোজিটদের কি অবদান। এমএফআই সেকেন্ড লিডিং মাইক্রো ফাইন্যান্স প্রোডাক্টটা হলো সেভিংস অ্যাকাউন্ট ফর দ্য ক্লায়েন্টস। অর্থাৎ যারা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর মেম্বার তাদের প্রত্যেকের একটা কিন্তু সেভিং অ্যাকাউন্ট থাকে। মানে আপনি ধরেন গ্রামীণ ব্যাংকে যদি ঋণ গ্রহণ করেন, আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে একটা সেভিং করতে হবে। আবার আপনি আরো সেভিং করতে পারেন, বাট বাধ্যতামূলক একটা সেভিং থাকবে। প্রশ্ন হতে পারে সেভিং এ লাভ কি? লাভ আছে তো ভাই, লাভ আছে না? আপনার একটা আর্থিক নিশ্চয়তা সৃষ্টি হচ্ছে ভবিষ্যতের জন্য। প্লাস আপনার সেভিং, আপনার ডিপোজিট কি ব্যাংক ফালায় রাখবে না? ব্যাংক তো আপনার সেভিংস, আপনার ডিপোজিটকে আবার অন্যের কাছে লোন বিতরণ করবে। আর যে লোনটা নিবে সে কি ফালায় রাখবে না? সেটা সে একটা উদ্যোক্তা হবে, সে একটা ব্যবসা করবে। তার ব্যবসা করা মানে কি? তার ব্যবসা করা মানে অনেকগুলো লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থনীতির খেলা তো এটাই। So there was an unswerving rise in client savings in the industry from 2015 to 2023. তাহলে আনসার্ভিং রাইজ ইন ক্লায়েন্ট সেভিংস, অর্থাৎ ক্লায়েন্টের সেভিং একটা অসাধারণ বৃদ্ধি দেখা গেছে এই শিল্পে 2015 থেকে 2023 পর্যন্ত। প্রমাণ দেয়া হচ্ছে যে জুন 2023 এর একটা হিসাব হলো কম্পালসরি সেভিংস গ্রু বাই 27.22%। এই মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কম্পালসরি সেভিং আছে, মানে আপনি মেম্বার হলে আপনাকে সেভিং করতে হবে। এই সেভিং এর হারটা 27.22% বেড়েছে এবং অন্যান্য সেভিং বেড়েছে 22.38%। আর টোটাল যদি বলি আমরা, এই সেক্টরের সেভিং বেড়েছে 22-এর তুলনায় 21-এর তুলনায় বেড়েছে 25.05%। আর সেটা বাংলাদেশি টাকায় সেই সেভিংটার পরিমাণ হচ্ছে 620.55 বিলিয়ন টাকা। দিস সিনারিও, তাহলে বন্ধুরা এই দৃশ্য কি প্রমাণ করে? দিস সিনারিও ইন্ডিকেটস, এই দৃশ্য নির্দেশ করে যে ইন্ডিভিজুয়ালস ইকোনমিক সাস্টেনেবিলিটি বাই মাইক্রো ফাইন্যান্স। এই চিত্র প্রমাণ করে যে না, মাইক্রো ফাইন্যান্সের দ্বারা আসলে এখানে যারা সদস্য আছে তাদের সত্যি আর্থিক সচ্ছলতা বেড়েছে। ভাই তোমার যদি আর্থিক সচ্ছলতা না বাড়ে তুমি কি সেভিং করবা? করবা না তো। মানুষ কখন সেভিং করে? প্রয়োজন মেটানোর পর সেভিং করে। সুতরাং এই চিত্রের মাধ্যমে এটা প্রমাণিত যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়তেছে। তথ্য লাগবে, তথ্য কথা বলবে, চিল্লায় লাভ হবে না। এবার আসেন আমরা দেখি আমাদের মাইক্রো ফাইন্যান্স কর্মসংস্থান বৃদ্ধিতে কি অবদান রাখতেছে। মনোযোগ দিবেন, হ্যাঁ? মনোযোগ না দিলে রিটেন প্রিপারেশন কখনো হবে না। অনেকে আপনার পাশের বাড়ির বন্ধু বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে, আপনার ডিপার্টমেন্টের বড় ভাই বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে, আপনার হচ্ছে বন্ধু হচ্ছে কম্বাইন্ড ব্যাংকে সিনিয়র অফিসার হয়েছে। দেখে আপনি ভাবেন ইস আমি যদি হইতাম। ব্যাপারটা খুব কঠিন না, খুব সহজও না, পরিশ্রম তো করতে হবে আগে। বড় ভাই ফেসবুকে বিসিএস ক্যাডার হয়ে পোস্ট দিয়েছে, আপনার দেখে ভালো লাগতেছে ইস আমিও হইতাম। বড় ভাইকে জিজ্ঞেস করে দেখেন সে কি পরিশ্রমটা করছে। মূল কথা হলো আমাদের ধৈর্য নাই ভাই, ধৈর্য নাই। আমরা সবই চাই বাট সময় নিয়ে শিখতে চাই না। আমরা চাই কি ইনস্ট্যান্ট, এক চুটকির মধ্যে যদি আসে। আলাদিনের ম্যাজিক, আলাদিনের স্যার ছাড়া সেটা সম্ভব না, পরিশ্রম করতে হবে। এখানে কি আছে দেখেন, যেমন আমি যদি বলি এই যে আমি কি করতেছি, আমি ফোকাস রাইটিং বুঝাচ্ছি, তাই না?
নিশ্চিত থাকেন আমার অন্যান্য কন্টেন্টগুলোর চাইতে অন্যান্য ভিডিওগুলোর চেয়ে এটা শেয়ারও হবে কম, লাইকও হবে কম। কেন? কারণ কঠিন টপিক, কঠিন দেখলেই মানুষ দৌড়ায়। ভাই তুমি কঠিন রে ভয় পাবা আর সেই গ্লোরিয়াস জবটা তুমি পাবা এমন কি আশা করা যায়? একদমই না। কঠিনকে দেখে ভয় পাওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রস্তুতি কঠিন, তুমি মুখ ঘুরাও আবার সেই জব করতে চাও, এটা সম্ভব না ভাই। তোমাকে ভাবতে হবে মানুষ তো পরীক্ষায় অংশগ্রহণ করে, এটা তো মানুষই লিখে। সো মানুষ লিখে, আমি তো মানুষ, আমি পারবো না কেন? চেষ্টা করবো, লেগে থাকবো, সময় লাগবে। তোমার 2 মাসের জব দরকার, সম্ভব? কখনোই সম্ভব না। লেগে থাকতে হবে, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর লেগে থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মাইক্রো ফাইন্যান্স আমার এমপ্লয়মেন্ট মেকিং এর ক্ষেত্রে কি অবদান রাখে? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস আর কন্টিনিউয়াসলি এনহ্যান্সিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এটা আমাদের কর্মসংস্থানের বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখতেছে। 2023 জুন হিসাব অনুযায়ী, ভাই 24 আর 25 ডেটা এখনো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, যার কারণে 23 ডেটাটাই সবাই ব্যবহার করেছে, আমি করেছি, সব জায়গায় 23 পর্যন্ত আমরা ব্যবহার করতেছি। 23 জুন 2023 জুনের তথ্য অনুযায়ী অ্যারাউন্ড 2.6 লাখ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ। বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে আপনারা যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, এরকম 2.06 লাখ এমপ্লয়ি কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, এটা গুড নিউজ। শুধু কি তাই না, এই লোকগুলো লিখছি হু আর কোঅপারেটিং মিলিয়নস অফ পিপল, এরা আবার লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতেছে। কিসের জন্য? টু বি, তাদেরকে বানানোর জন্য বা হওয়ার জন্য, এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা হওয়ার জন্য। তাহলে চাকরি করতেছে 2.6 লাখ, ওরা আবার লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতেছে তারা যেন উদ্যোক্তা হতে পারে। কেন উদ্যোক্তা হবে? এর কারণ হলো ফলোইং দা কল অফ পিস নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আহ্বান ছিল, আছে, সেটা কি? বি জব ক্রিয়েটর্স ইনস্টেড অফ জব সিকার্স। চাকরি খুঁজে বের করার চেয়ে তুমি নিজেই চাকরিদাতা হও। এই আহ্বানের প্রতি সম্মান দেখিয়ে, গুরুত্ব দিয়ে এই 2.6 লাখ এমপ্লয়ি তারা আবার কি করতেছে? লক্ষ লক্ষ মানুষদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করতেছে। সেন্টেন্সগুলো বুঝতেছেন? এভাবে আপনাকে এমন ভাবে লিখতে হবে পরীক্ষক যেন পড়ে শান্তি পায়। আপনারা হয়তো এই ভিডিওটা, এই কন্টেন্টটা দেখে ভালো লাগতেছে, হয়তো অনেকের ভালো লাগে না। এটা ভাবছেন কি আমার রেডি করতে কি আধা ঘন্টায় হয়ে গেছে? না, একদমই না। আপনারা আমার কাছ থেকে আমার কোর্সে যুক্ত হয়ে একটা ফোকাস হয়তো পাবেন একটা পিডিএফ শিটের মধ্যে দিয়ে, 1 মিনিটে ক্লিক করলে 30 সেকেন্ডে ডাউনলোড হবে, আপনি পেয়ে যাবেন। বাট আমার কখনো কখনো একটা টপিক রেডি করতে আমার 1 বেলা চলে যায়, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও চলে যায়। তার মানে কি আমি কি আধা ঘন্টা লিখতে পারবো না? অবশ্যই পারবো। বাট আমি আপনাকে এমন কিছু রেডি করে দিব পরীক্ষার খাতায় যেন আপনারটাই পরীক্ষকের সবচেয়ে বেশি পছন্দ হয়। এটা আমার কোর্স যারা করে আশা করি তারা বিশ্বাস করবে যে আমি একটা এসের পেছনে কি পরিমাণ সময় দেই। যাই হোক, কোর্সে যুক্ত হওয়ার ইনশাল্লাহ আরো দেখতে পাবেন। তাহলে আমরা এখানে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করতেছে মাইক্রোফাইন্যান্স, তার একটা দারুণ আমরা বর্ণনা দিয়ে ফেললাম। এবার আসেন ভাইয়া, আমরা এবার কনক্লুশনে যাব। কনক্লুশনে গিয়েও দেখেন কি লিখেছি, মাইক্রোফাইন্যান্স লোন ডিসবার্সমেন্ট অফ বিডিটি এত বিলিয়নস টু এত মিলিয়ন borrowers at এত ব্রাঞ্চেস till June 2023 from 2022 proves that। খেয়াল করছেন, এই প্রুফস শব্দটা হলো ভার্ব। এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই বাক্যের সাবজেক্ট। বিশ্বাস হয়? বলতে পারেন যে আপনি কেন এরকম করে সাবজেক্টটা বানাইলেন। ভাবেন তো, আমি যদি এটাকে পুরোটাকে সাবজেক্ট না বানাইতাম, আমার এখানে 4-5টা বাক্য দিয়ে তথ্যগুলো লিখতে হইতো, কিন্তু আমি এক বাক্যে নিয়ে আসছি, একটা ফ্রেজ বানায় সাবজেক্ট করছি। কিভাবে? মাইক্রোফাইন্যান্স লোন ডিসবার্সমেন্ট, মাইক্রোফাইন্যান্সের লোন বিতরণ হয়েছে কত? 2793.02 বিলিয়ন টাকা। ওকে, কাদেরকে বিতরণ করছে? 31.53 মিলিয়ন ব্যক্তিকে, ঋণ গ্রহীতাকে। কোথায় ঋণটা বিতরণ করছে? 25,336টা ব্রাঞ্চ আছে এদের, সেখানে 2023 জুন পর্যন্ত, 2022 থেকে 23 জুন পর্যন্ত। তার মানে পুরোটা অর্থ কি আসলো? 2022 থেকে
2023-এর জুন পর্যন্ত 25,336টি শাখায় 31.53 মিলিয়ন ঋণ গ্রহীতাকে 2,493.02 বিলিয়ন বাংলাদেশি টাকায় ক্ষুদ্র ঋণ বিতরণ করা। এই ঋণ বিতরণ করাটাই প্রমাণ করে যে that microfinance institutions are immensely contributing to the rising economy of Bangladesh. বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখতেছে এই প্রতিষ্ঠানগুলো। মজাটা বুঝতেছেন? এটা ছোট বাক্যে লিখতে গেলে এখানে 6 বাক্য হইতো। কিভাবে হইতো? আমাকে লিখতে হতো there are 25,336 branches of microfinance institutions। এটা একটা বাক্য, এরকম 6টা বাক্য হয়ে যেত, বাট আমি 6 বাক্যকে এক বাক্যে নিয়ে আসলাম। প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত কাপঝাপ কেন করছেন? কেন করবো না বলেন? আমার লিখিত পরীক্ষায় সময় কম, পেজও কম, অনেক সময় পেজ নির্ধারণ করেই দেয়, আবার অল্প কথায় পরীক্ষককে আমার আকৃষ্টও করতে হবে। তো কি করার, আমার এভাবে আমাকে লিখতে হবে। আপনাকে যদি একটা সুন্দরী মেয়ে এসে বলে বা একটা হ্যান্ডসাম ছেলে এসে আপনাকে বলে যে আমাকে এক বাক্যে মোটিভেট করতে পারলে আমি তোমার, চিরদিন তোমার, কি করবেন? আপনি কি চেষ্টা করবেন বলেন? আমি তোমাকে ভালোবাসি এটা বলবেন? এটা সবাই বলে। নো, আপনি এমন কিছু বলার চেষ্টা করবেন যেটা কেউ বলে না, যেটা শুনে সেই তরুণ কিংবা তরুণী আকৃষ্ট হতে পারে, আপনি কিন্তু তাই করবেন। লাইক ফোকাস রাইটিং এমন ভাই, এখানে আপনাকে এমন ভাবে সেন্টেন্সের খেলা খেলতে হবে, ডেটা নিয়ে খেলতে হবে, ডেটাকে ইনপুট করতে হবে যেন আপনি অল্প পরিসরে পরীক্ষককে বুঝাইতে পারেন স্যার বিশ্বাস করেন আমি এগুলো সম্পর্কে টুকটাক জানি, বিশ্বাস করেন স্যার আমার লেখার দক্ষতা আছে। এটাই খেলা। এইভাবে ভাবছেন কখনো? ভাবেন শুধু একটা এসে লিখে দিলেই মনে হয় ফোকাস? নো, নেই স্যার। একটা এসে লিখে দিলেই ফোকাস হবে না। কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে আপনাকে। এটা একটা সেন্টেন্স, তার মানে কনক্লুশন মানে দুইটা জিনিস হবে। এটা কিন্তু কনক্লুশন। রিস্টেটমেন্ট মানে এতক্ষণ যা যা লিখছি তার একটা পুনর্বর্ণনা থাকবে, তার সাথে একটা রিকমেন্ডেশন, সুপারিশ থাকবে। সব সময়ের জন্য যে কোনো এসে বা ফোকাসের ক্ষেত্রে দুইটা লাইন লিখে, মানে দুইটা সেন্টেন্স দিয়ে আপনি কনক্লুশন লিখতে পারেন। কি কি? রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন। রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন। এখন রিকমেন্ডেশনটা কি? হাউএভার, যাই হোক, we must acknowledge the challenges that lie ahead। সামনে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এটা আমাদেরকে মানতে হবে ভাই। The dynamic landscape of the financial sector demands continuous evolution to ensure that আমাদের এই ডাইনামিক ল্যান্ডস্কেপ ফিনান্সিয়াল সেক্টরের, এটা কিন্তু মনে করে বা চায় নিয়মিত এটাকে পর্যবেক্ষণ করা হোক, দেখাশোনা করা হোক। কিসের জন্য? এটা নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য? যে মাইক্রো ফাইন্যান্সটা যেন হয় একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, একটা শক্তিশালী একটা ইনস্ট্রুমেন্ট যেন হয়। কেন? আমাদের ফর পজিটিভ চেঞ্জ ইন দ্য লাইফস অফ আওয়ার পিপল, মানুষের জীবনের পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে যেন একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট হয়। এটা কি হলো? রিকমেন্ডেশন। তো এই রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন দিয়ে হবে কনক্লুশন। বুঝলেন? দিস ইজ কল্ড ফোকাস রাইটিং। শুধু এক গাদা লিখলেই ফোকাস রাইটিং হবে না ভাই, ফোকাসিং পয়েন্ট কি এটা আগে বুঝতে হবে। যেভাবে আপনি আপনার প্রিয় মানুষটাকে মোটিভেট করার জন্য এক বাক্যে বলতে পারেন, তাকে ইমপ্রেস করার জন্য, ঠিক সেভাবে আপনাকে ভাবতে হবে আপনি অল্প পরিসরে কিভাবে পরীক্ষককে ইমপ্রেস করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। খেয়াল করছেন? এই হচ্ছে আমাদের ফোকাস রাইটিং এর বিষয়টা। এখন যেটা আপনাদেরকে বারবার বলছিলাম, আবারও বলি, আমাদের এই মুহূর্তে আমরা 4টা কোর্সে ভর্তি নিচ্ছি। একটা হলো 47তম বিসিএস লিখিত পরীক্ষার অ্যাডভান্স কোর্স, চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডভান্স প্রিলি ইংলিশ কোর্স, চাইলে যুক্ত হতে পারেন। আমরা এখন ভর্তি নিচ্ছি 0 টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। 0 থেকে শুরু করবো ফ্রি হ্যান্ড রাইটিং, যেখানে আপনি ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, এসে সব লিখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে ব্যাংক কিংবা বিসিএস এর জন্য প্রিলি প্লাস রিটেন কম্বো প্যাক।
যারা চাচ্ছেন যে আমার জানার দরকার নেই, জ্ঞানী হওয়ার দরকার নেই, আমার পরীক্ষায় কমন দরকার, তাদের জন্য আমাদের ব্যাংক বিসিএস প্রিলি রিটেন ইংলিশ কম্বো প্যাক। আর যারা চাচ্ছেন যে না আমি শিখতে চাই, তাদের জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে 200 লেকচার্স থাকবে। তো ব্যাংক বিসিএস প্রিলি রিটেন ইংলিশ কম্বো প্যাকে এইটা আপনাদেরকে একটা পেইনলেস প্রস্তুতি নিতে সহায়তা করবে ইনশাল্লাহ। এবং আমাদের এই কোর্সে থাকবে মোট 35টি ক্লাস, ইংলিশ গ্রামারের 10টি, ভোকাবুলারি 5টি, ট্রান্সলেশন 5টি, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা 2টি। অনেকের মনে প্রশ্ন, 2টা দিয়ে হবে? কেন হবে না ভাই? আমি যদি আপনাকে কোনো নিয়ম ছাড়াই অনুবাদ শেখাতে পারি, তাহলে হবে না কেন? হওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু মনোযোগ দিবেন ক্লাসে, ইনশাল্লাহ সব হবে। আজাইরা কোনো আলোচনা থাকবে না ক্লাসে, যা প্রয়োজন তাই আয়োজন হবে। প্যাসেজ থেকে সামারি বা প্রেসি রাইটিং এর উপর 2টা ক্লাস। একটা ক্লাসে থিমেটিক কোশ্চেনকে কিভাবে প্যারাফ্রেজিং করে উত্তর করতে হয় শেখাবো, আর একটা ক্লাসে আমি প্যাসেজের অর্থ না জেনেও যেন সামারি বা প্রেসি লিখতে পারি সেটা বুঝাবো। ফোকাস রাইটিং, এসে রাইটিং এর উপর 4টা ক্লাস। একটা ক্লাসে ফোকাসের স্ট্রাকচার শিখবো, একটা ক্লাসে বাংলাদেশ পার্সপেক্টিভ ফোকাস রাইটিং গুলো শিখবো, একটা ক্লাসে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ ফোকাস রাইটিং গুলো শিখবো, একটা ক্লাসে আমরা ব্যাংক এবং ইকোনমির সাথে যুক্ত ফোকাস রাইটিং গুলো শিখবো। 4 ক্লাস এনাফ। আজাইরা যদি আলোচনা না করা হয়, 4 ক্লাস এনাফ। এবং সবগুলো এসে ফোকাস আমি নিজে আমার হ্যান্ড নোট দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আর্গুমেন্ট রাইটিং এর উপর 2টি ক্লাস। এছাড়াও ইংরেজি সাহিত্যের উপর 5টা ক্লাস থাকবে। কারণ হলো এই কোর্সটা দিয়ে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সব পরীক্ষার্থীরা যেন উপকৃত হতে পারে, সেটাই আমার টার্গেট। ভাই বারবার কোর্স করতে ভালো লাগে না। তোমার টার্গেট বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, এই কোর্স যথেষ্ট ইনশাল্লাহ। কোর্স ফি খুব কম রাখছি। আমাদের ইএনজি লার্নিং এর ইতিহাসে আমরা সবচেয়ে কম কোর্স ফিটা দিয়েছি এখানে। কারণ কি? কারণ এখানে আমার একটা ভালোবাসার ব্যাপার আছে, ভালো লাগার ব্যাপার আছে। আমি চাচ্ছি এটা স্মার্ট কোর্স হোক, ফিটাও কম করে ধরেছি 1499 টাকা। যেখানে আমাদের শুধু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স ফি আমরা 3060 টাকা নেই। তো 1499 টাকায় আপনি এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। যুক্ত হতে চাইলে লেট ফেট করে লাভ নাই ভাই। যত লেট করবেন তত আপনি পিছাবেন। আপনি আপনার থেকে আরো শক্ত কম্পিটিটররা আসবে, আপনার থেকে আরো যাদের ফাউন্ডেশন ভালো এরকম কম্পিটিটর সামনে চলে আসবে। সো খুব দ্রুত নিজেরা প্রিপেয়ার করে মনের আশা পূরণ করেন, একটা ক্যারিয়ার গুছায় ফেলেন। যুক্ত হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে একটু ফোন করতে হবে। শুধু কমেন্ট বক্সে লিখে লাভ নাই। আপনি একটা কোর্স করবেন, আপনাকে একটু খাটাখাটি করতে হবে। 01605299524। আমরা একটু ভিন্ন রকম। হ্যাঁ, আমাদেরকে কেউ কমেন্টে যদি বলে যে কোর্স ফি কত, আমরা আহামরি রিপ্লাই দেই না। কেন ভাই? কারণ আমরা জানি যে সত্যিকার অর্থে আমার একটা কোর্স দরকার। ও 1 মিনিট ফোন দিয়ে ওর প্রয়োজন মতো জেনে নিবে, ভাইয়া আমি একটা কোর্স করতে চাই। এবং আমরা এমন ক্যান্ডিডেট চাই, খুব আরামদায়ক জীবনযাপন করবে, কমেন্ট বক্সে সব সমাধান করতে চাবে। বিশ্বাস করেন ভাই, এরকম স্টুডেন্ট আমরা চাই না। কারণ কি? কারণ হলো এই টাইপের স্টুডেন্টগুলোকে শেখায় কোনো লাভ হয় না। তাদের ধৈর্য নাই, তাদের মনোযোগ নাই, তারা বিশ্বাস করে না যে কোনো কিছুর জন্য পরিশ্রম করতে হবে। আমরা এই জন্য কমেন্ট বক্স থেকে কোনো ভর্তি নেই না। সুতরাং বলবো আপনাদের যাদের মনে হচ্ছে যে না এমন একটা কোর্স আমার দরকার, তারা এই কোর্সে এই নাম্বারে যুক্ত করবেন। যদি ইংলিশটা তৃপ্তিমতো শিখতে চান, যাদের টার্গেট 48তম বিসিএস কিংবা 49 বিসিএস হবে, তাদেরকে আমি বলবো আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়ে যান। এখানে আপনার 200 লেকচার্স থাকবে, ধরে ধরে ব্যাখ্যা সহ আলাদা আলোচনা। যেমন গ্রামার একটা ক্লাস ধরে আমরা আজকে কি পড়লাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লাম। আমরা আগামী ক্লাসে কি করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর বিগত বছরের যত প্রশ্ন আছে সেগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান করাবো। ভাবেন তো কেমন লাগবে? আপনারা কিন্তু রুলস পড়েন, বাট সমাধান করতে গেলে আটকে যান, বাট সেই সমাধান আমি করাবো। এভাবে গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার যা পড়বো তা আবার প্র্যাকটিস করব। এরপর রিটেনের জন্য আমরা ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা, বাংলা ইংলিশ, প্যাসেজ, সামারি, ঠিক আছে। এরপর আপনার এসে রাইটিং সব শিখবো। মানে 200 লেকচার কম কথা না ভাই। যেখানে অনেক কোচিং 200টা ক্লাসই দেয় না সব সাবজেক্ট মিলে, সেখানে আমার ইংলিশের উপর 200 লেকচার। কাহিনী তো একটা আছেই। কোর্স ফি কত? 5200 টাকা ফিক্সড। যারা মনে করেন যে না সারা জীবনের জন্য ইংলিশটা একটু গোছাতে চাই, এমন ভাবে গোছাতে চাই যেন আমি আসন্ন যে কোনো পরীক্ষায় ইংরেজির উপর ভরসা করতে পারি, তারা আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়ে যাবেন। ভর্তি হওয়ার নিয়ম, এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাবেন। আর যাদের মোটামুটি প্রিপারেশন নেওয়া আছে, এখন চাচ্ছেন না দ্রুত আমার একটা জব দরকার, তারা আমাদের ব্যাংক বিসিএস প্রিলি রিটেন কম্বো কোর্সে যুক্ত হয়ে যাবেন।
যারা চাচ্ছেন যে না আমি শুধু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে যুক্ত হব, তারা আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একটা পর্ব হাজির হব ইনশাল্লাহ, ইংলিশ পত্রিকা পড়ে কিভাবে উপকৃত হব সেই বিষয়ে। কারা কারা এমন কন্টেন্ট পেতে চান কমেন্টে জানিয়ে যাবেন, কমেন্টে জানাবেন। ইংলিশ নিউজ পেপার পড়ার ধরন, কিভাবে শিখবো, কিভাবে জ্ঞান অর্জন করব, কিভাবে ফোকাসের জন্য কাজে লাগাবো, এই বিষয়ে কারা জানতে চান তারা কমেন্ট বক্সে লিখে যাবেন। চাহিদার উপর ভিত্তি করে যদি দেখি যে না কমপক্ষে 100 জন এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, নিশ্চিত থাকেন আমি এর উপর কয়েকটা লিসেন ইনশাল্লাহ আপলোড করে দিব। যারা এতক্ষণ ধরে আমাদের কোর্সে যুক্ত ছিলেন সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, ইএনজি লার্নিং এর সঙ্গেই থাকবেন। ইএনজি লার্নিং সর্বদা চেষ্টা করবে আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর ক্লাস, কন্টেন্ট, ভিডিও আপলোড করার জন্য। আসসালামু আলাইকুম।